হ্যালো বন্ধুরা, সেরেন্ডিপিস এমব্রেস নামে নতুন একটা ড্রামা নিয়ে ফিরে এলাম। আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নিও। তো চলো শুরু করে নিই। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি গল্পের হিরো এখানে এন্ট্রি নিচ্ছে। হুইয়ং বহুদিন পর নিজের দেশে এখানে ফিরে এসেছে। ও ইউএসএতে সেটেল। ওর আঙ্কেল ওকে বলছে, বাড়িটা দেখ আমি ভালোই গুছিয়ে রেখেছি, তুই আসবি বলে আরো সুন্দরভাবে। ওর আঙ্কেলের নাম হচ্ছে বেইউক। বেইউক আরো বলে যে তুই কি তোর বন্ধু বান্ধব বা কাউকে নিয়ে আসতে চাস? তখন হুইয়ং বলে, আমার কোনো বন্ধু বান্ধব বা কেউ নেই। তখন বলে, তুই এখানে কয়েকদিনের জন্য এসেছিস, আরো কিছুদিন থাক না। তার পরের সিনে আমরা এখানে আমাদের গল্পের ফিমেল লিড হংজুকে দেখতে পাই। হংজু এখানে গাড়ির আগে আগে হাঁটছে আর ওর পিছনে হুইয়ং গাড়ি নিয়ে চলছে। তো হুইয়ং এখানে রেস্টুরেন্টে এসেছে, যে রেস্তোরাঁয় ও অ্যাকচুয়ালি ব্লাইন্ড ডেট করতে এসেছে। এখানে ও এসে ওই মেয়েটির জন্য ওয়েট করতে থাকে। তারপরেই হংজু ওই রেস্টুরেন্টে প্রবেশ করে। হংজু এসেই প্রথমেই হুইয়ংকে বলে, তুমি নিশ্চয়ই এখানে ব্লাইন্ড ডেটের জন্য এসেছো। আমার নাম হচ্ছে হংজু, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। হংজুকে দেখেই হুইয়ং এর আগের কথা মনে পড়ে যায়। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কোনো এক সময় হংজু এখানে ওর কাছে প্রপোজ করতে এসেছিল। ঠিক তখনই অন্য একটা মেয়ে চলে আসে এখানে হুইয়ং এর সাথে দেখা করতে। এখানে আসলে ভুল বোঝাবুঝি হয়ে যায়। হুইয়ং যে মেয়েটার সাথে ব্লাইন্ড ডেট করতে এসেছে সেটা হংজু নয়, আবার হংজু একটা অন্য ছেলের সাথে ব্লাইন্ড ডেটে এসেছিল। তো হুইয়ংকে মেয়েটা জিজ্ঞেস করে, তোমরা কি একে অপরকে চেনো? হুইয়ং এটার কোনো উত্তর না দিয়ে বলে, তুমি কোনো খাবার অর্ডার করো, আমি একটু আসছি। হংজু এরপর ওই ছেলেটির সাথে বেরিয়ে যায়। আরও কোথায় যাচ্ছে এটা ফলো করার জন্য হুইয়ং ওখান থেকে বেরিয়ে আসে। এরপর হংজু ওর ওই বয়ফ্রেন্ড ছেলেটির সাথে একটা অন্য জায়গায় যায় রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। তো একদিকে হংজু এখানে ছেলেটির সাথে দেখা করার পর চলে যায়, আর হুইয়ংকে যে মেয়েটির সাথে ব্লাইন্ড ডেট এসেছিল সে ওকে লিফট দিতে বলে, কিন্তু দুজনেই দুজনের ব্লাইন্ড ডেটের পার্সনকে এখানে ইগনোর করতে থাকে। তার পরের সিনে দেখি হংজু এখানে বাড়ি ফিরছে। হুইয়ং এখানে ফোনে ওর একজন বন্ধুর সাথে কথা বলতে থাকে। ওর একজন বন্ধু বলে, তুই কি রে, তুই এখন আমাকে ফোন করছিস, আর তুই কার সাথে দেখা করেছিস, তুই ব্যাপারটা কি ভাবছিস? তো হুইয়ং বলে, আমি জানি না, আমার খুব বোর লাগছে, আমি হয়তো শীঘ্রই ফিরে যাব। তারপরেও হংজুকে দেখতে পাই। হংজু এখানে বাস স্ট্যান্ডে বসে ওয়েট করছিল। হংজুর চুল বাঁধার স্টাইলটা দেখেও ওর অতীতের কথা মনে পড়ে যায়। যখন হংজু ওকে প্রথমবার চিঠি নিয়ে প্রপোজ করতে এসেছিল তখন আশেপাশের ছেলেমেয়েরা আওয়াজ দিয়ে বলছিল যে কি হচ্ছে, তোমাদের মধ্যে কি চলছে। দূর থেকে হুইয়ং এখানে হংজুকে দেখে মনের ভেতর তার ধুকধুক করতে থাকে। ও ভাবে, আমি ওকে আবারও দেখলাম, ও কি তাহলে সত্যি চলে গেছে? তখন ও দেখে পাশের দোকান থেকে ও খাবার কিনে খাচ্ছে। হুইয়ং এরপর ফলো করে হংজুর পাশে গিয়ে সেম টাইপের খাবারগুলোকেই অর্ডার করে ওর সাথে খেতে লাগে। এই বিষয়টা খুব ভালোভাবেই হংজু ফিল করে, আর ওর গায়ে খাবারের ঝোল পড়ে গেলে সেটা মুছে নেওয়ার জন্য টিস্যুও দেয়। তারপর বলে, আমাকে মাফ করে দিও, তোমার খাবার আমি ফেলে দিয়েছি বলে। তারপর বলে, ক্যাফেতে দেখে তুমি আমাকে ওইভাবে চলে গেলে কেন? আর তোমার কি সত্যি আমার কথা কিছু মনে নেই? এরপর একে অপরের হঠাৎ করে দেখি নাম্বার এক্সচেঞ্জ করে নেয়। তখন ওকে জিজ্ঞেস করে হুইয়ং, তুমি কি আমাকে দেখে খুশি নও, আর তোমার কি আমার কথা কিছুই মনে নেই? ওর গায়ে জল ছিটে যায় মুখ থেকে, যেটাতে সরি বলে হংজু ওখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখি হুইয়ং একটা কয়েন হাতে করে নিয়ে কিছু একটা ভাবছে, আর হংজু ওখান থেকে ছুটে নিজের বাস ধরে পালিয়ে যায়। তার পরের সিনে হুইয়ংকে দেখি ও এখানে 10 বছর আগের কথা ভাবছে। যখন এরা দুজনে একই সাথে স্কুলে পড়তো তখন বাস ড্রাইভার একদিন বলে, পিছনে একটি মেয়ে ঘুমোচ্ছে, তাকে তুলে দাও। মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হচ্ছে হংজু। তখন ওরা দুজনে একসঙ্গে স্কুল যাচ্ছিল। স্কুলে সেদিন হংজু লেট হয়ে গেছিল, আর হুইয়ং এর পা ভেঙে গেছিল, তাই জন্য হংজু ওর হাতটা নিজের কাঁধে নিয়ে বলে, ও আমার চেনা মানুষ, ওকে আমি স্কুলে পৌঁছে দিতে এসেছি। কিন্তু টিচার আসল সত্যিটা ধরে নেয়, আর এই মিথ্যেটাকে হুইয়ংও সাপোর্ট করে না, বলে আমি তো এই মেয়েটাকে চিনিই না। এরপর টিচার ওর বই খাতাগুলো ফেলে দিয়ে বলে, তোমার টেক্সট বই কই, তুমি এত গল্পের বই কেন এনেছো? আর এই বিষয়টা হুইয়ং অধীর আগ্রহে দেখছিল। তারপর আমরা ক্লাসরুমে দেখি এখানে হুইয়ং পড়াশোনা করছিল। হঠাৎই দেখে যে ওর ব্যাগের ভিতরে একটা গল্পের বই ভরা, যেটা প্রেম সম্বন্ধিত। আর এই গল্পের বইটা দেখেও বুঝতে পারে যে এটা হংজু রেখেছে। এদিকে ও ক্লাসের টপ স্টুডেন্ট ছিল, অঙ্ক খুব ভালো করতো বলে স্যার সকলের সামনে ওকে প্রেজ করে।
কিন্তু হুইয়ং এর খেয়াল ছিল জানলার দিকে, কারণ ও জানলার মধ্যে হংজুকে দেখতে পেয়েছিল। হংজু ওকে দেখে হাত নাড়ে আর হুইয়ং হাসতে থাকে। এই কথাটাই ভাবতে থাকে আর কয়েনটাকে দেখতে থাকে। ও ভাবে আমাদের তো নাম্বার এক্সচেঞ্জ হয়েছে, তো কি করব। এরপর হংজু গল্প বলতে বলতে ওর বেস্ট ফ্রেন্ড হেজিকে বলে, আমার সাথে এখানে তো হুইয়ং এর দেখা হয়েছে, তুই কি জানিস এই বেস্ট ফ্রেন্ডের আসলে ছোটবেলার ক্রাশ ছিল হুইয়ং। আসলে ওর বেস্ট ফ্রেন্ডই এখানে হংজুকে রাজি করিয়ে হুইয়ংকে প্রপোজ করতে পাঠিয়েছিল। বলেছিল, আমি তো কিছু বলতে পারবো না, তুই যদি আমার হয়ে ওকে প্রপোজ করে দিস তাহলে আমার খুবই ভালো হয়। প্রথমে তো হংজু এই বিষয়টায় রাজি হয় না, কিন্তু হেজি যেহেতু ওর বেস্ট ফ্রেন্ড ছিল তাই জন্য হুইয়ং এর জন্য এই কাজটা করতে রাজি হয়ে যায়। কারণ ওর বেস্ট ফ্রেন্ড তখন একজন মেহেঞ্জি টাইপ ছিল, একদমই স্মার্ট ছিল না, যে কারণে ও একটা লাভ লেটার লিখে ছুটে আসছিল। আর তখনই ও জানলার সামনে হুইয়ংকে দেখতে পায় আর হুইয়ং ভাবে ওকে ইচ্ছা করে দেখে হংজু হাত নাড়ছে। এরপর ক্লাসরুমের সামনে গিয়ে হেজি ভয় পেয়ে যায়, বলে আমি কিছু করতে পারবো না, আমার হয়ে চিঠিটা তুই দিয়ে আর বলেও আয় যে আমি ওকে পছন্দ করি। এরপর হুইয়ং এর কাছে গিয়েও বলে, আমার বান্ধবী হেজি তোমাকে অনেক পছন্দ করে, চিঠির উত্তরটা অবশ্যই দিও আর আমার গল্পের বইটাও ফেরত দিয়ে দিও। এরপরও গল্পের বইগুলো দেখে ভাবি আমি কি সব ইডিয়েট স্টুপিডের মতন ওইসব বইগুলো পড়তাম, আমার ভাবলেও এখন কেমন লাগে। এটা শুনে হেজি বলে, যাক তুই রাস্তার মধ্যে এরকম একটা সুখবর এনে দিতে পারলি, এটা দেখেই আমার খুব ভালো লাগছে। হুইয়ং তখন বলে যে হুইয়ং এর জন্য তুই এখানে টাইম ওয়েস্ট করিস না, আমার তো মনে হয় সব প্রেম ভালোবাসার সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। এরপরও দেখা যায় যে খাবার দাবার নিয়েও প্রচুর হিসাবই ছিল, এক ফোঁটা খাবারও ও নষ্ট করতো না। হুইয়ং আজকে ওদের কোম্পানিতে এসেছে, ওর আঙ্কেল বেইকুক এখানে বাকিদের সাথে পরিচয় করিয়ে দেয়, দেখায় যে ও ফিনান্সিয়াল সাপোর্টিং এর কাজ করে, আমাদের কোম্পানির মেল রিয়েল এস্টেটের দিকটা ওই সামলাবে, তোমরা ওর কথা মতন এই আর্থিক দিকটা ওর ওপরেই ছেড়ে দাও। এরপর নিজের কাজ করতে হুইয়ং শুরু করে দেয়। তারপর পার্সোনাল রূপে গিয়ে বলে, তুই এখানে কদিনের জন্য এসেছিস, তুই একটা নিজের কোম্পানি শুরু করবি না এটাকেই সামলাবি। তখনও বলে, আমি মায়ের মতন হতে চাই না, আমি যেমন আছি আমাকে সেরকমভাবে থাকতে দাও, আমি এখান থেকে খুব শীঘ্রই চলে যাব। কিন্তু ওর আঙ্কেল কিছুই শুনতে চায় না, বলে তুই আমার গাড়ি নিয়ে ঘুরে বেড়া, তো যেটা ইচ্ছা সেটা কর, তো তুই আমাকে একটা কথা বলতো এখানে কি থাকার মতন কোনো ইন্টারেস্টই তুই পাসনি। তখন হুইয়ং হঠাৎ করে স্কুল লাইফের কথাটা মনে পড়ে যায়। তখনই ওকে এখানে হংজু ফোন করে, ফোন নাম্বারটা দেখে ও কথা বলতে আসে। কিন্তু হংজুর ফোন দিয়ে হেজি ওকে ফোন করেছিল। হেজি তখন বলে, আমি দেখা করব তোমার সাথে, আর আমার সাথে আমার বান্ধবী হংজুও থাকবে। হংজুর কথা শুনে হুইয়ং এর একটু ইন্টারেস্ট লাগে, ও তখন বলে ঠিক আছে আমিও দেখা করব। এখানে অ্যাকচুয়ালি হুইয়ং আর হংজুকে পছন্দ করতো, কিন্তু হেজি ব্যাপারটা ভুল ভেবে নেয়। আঙ্কেলকে বলে, তুই কি তাহলে হ্যাপি তোর স্কুল লাইফের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি বলে। এদিকে আমরা আরেকজন পুরনো বন্ধুকে দেখতে পাই, যে হচ্ছে সাংপিল। সাংপিল এখানে একটা রেস্টুরেন্ট চালাতো, ওর রেস্টুরেন্টে মাঝে মধ্যেই হংজু আর হেজি দুজনেই চলে আসতো। ঠিক সেদিন ওখানে হুইয়ংও চলে আসে, হুইয়ংকে দেখে সানপিল ওকে জড়িয়ে ধরে, বলে তুই এতদিন পর এলি, তোকে দেখে আমার খুবই ভালো লাগছে। ওখানে হেজি ছিল, হেজিকে বলে তুমি আগের থেকে অনেক বেশি স্মার্ট হয়ে গেছো, তো হংজু কোথায়। হংজুকে আমরা এখানে দেখি রাস্তা দিয়ে যাচ্ছে, এটা ওর এক্স বয়ফ্রেন্ডের পোস্টার, যেটা দেখেও বিরক্ত হয়ে চলে যায়। এদিকে হেজি আর হুইয়ং দুজনে রেস্টুরেন্টে বসে ডেট করতে থাকে। হেজি ওকে গল্প করতে থাকে, বলে যে তুমি নাকি ফিনান্সিয়াল পার্টনার হয়ে গেছো, তুমি নাকি ফিনান্সিয়াল ব্যাপারে প্ল্যানিং করো, তোমার সাথে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো, স্কুল লাইফের কথাগুলো তোমার মনে আছে তো। আরেকটা জিনিস, ও একটুখানি ড্রিঙ্ক করলেই হেজি অনেক বেশি মদ্য হয়ে যেত। তার পরের সিনে আমরা হংজুকে দেখি, হংজু একটা ক্লাবে গেছে, সে ক্লাবে ওর এক্স বয়ফ্রেন্ড জুনহো ছিল। জুনোকে দেখি ওর মুডটা অফ হয়ে যায়, জুনিও অস্বস্তি ফিল করে। ও এখানে যে বন্ধু বান্ধবদের সাথে বা যে ছেলেগুলোর সাথে এসেছিল তাদের সামনে জুনো এসে বলে, তুমি নিশ্চয়ই ভালো আছো, এখন নিশ্চয়ই সব ঠিকঠাক চলছে। তো মনের দুঃখে সেদিন হংজুও অনেক ড্রিঙ্ক করে এখানে সাংপিলির রেস্টুরেন্টে চলে আসে। সেখানে এসে হেজি একদিকে হংজু একদিকে প্রচুর ভ্যাট বকতে থাকে, দুজন দুজনকে জড়িয়ে ধরে বলে, তুই আমার সব থেকে ভালো বন্ধু। তো এটা দেখে সাংপিল বলে, এরা দুজনেই পাগল। আচ্ছা হংজু, তুই তো একটু সামলে যায়, হেজিকে অন্তত সামলানোর চেষ্টা কর। হংজু এরপর বলে, হ্যাঁ আমাকে কিছু খাবার দাবার নিতে হবে। এরপর বন্ধু রেস্টুরেন্ট থেকে কিছু জল, কোল্ড ড্রিঙ্কের বোতল এইসব জিনিসগুলো নিয়ে ওখান থেকে চলে যায়। সাংপিল এভাবেই ওদের দুই বন্ধুকে সহ্য করত। তো এখানে বাইরে দাঁড়িয়ে হুইয়ং অপেক্ষা করতে থাকে, কারণ হংজুকে এত রাত্রিরে একা এই মদ্যপ অবস্থায় তো ছেড়ে দেওয়া যায় না। তাই এখানে হংজু আগে আগে হাঁটে আর পেছনে পেছনে হুইয়ং হাঁটে। একটা সময় ওরা দুজনে পাশাপাশি এসে বলে, আমি তোমার জন্য এখানে এসেছি। তো হংজু নিজের বাড়ির কাছে এসে বলে, এই তো আমাদের স্কুলের গেট, তোমার মনে আছে তুমি আমাকে একবার শাস্তি দেওয়া পাইয়া করিয়েছিলে, তো কথাটা আমি কোনোদিনই ভুলবো না, তুমি স্কুলের সেই ছেলেটা।
তো প্রথম দিন যখন দেখা হয়েছিল এখানে হংজু হুইয়ংয়ের কাছে সবটা অস্বীকার করে গেছিল, কিন্তু মদ্যপ অবস্থায় আসল সত্যিটা বেরিয়ে যায়। তখন ও হাত বাড়িয়ে দেয় আর হাতে হ্যান্ডশেক করতে না পারায় হংজু বলে, নাও আমি জিতেই গেলাম। আচ্ছা, আমার বইটার কথা তোমার মনে আছে তো? তখন বলে, হ্যাঁ। তুমি জানো বইটার মধ্যে ভালোবাসার ব্যাপারে লেখা ছিল, যে ভালোবাসা নাকি অনেক নিষ্পাপ, কিন্তু এসব ভুলভাল কথা। প্রথম ভালোবাসা মানেই হচ্ছে মানুষের বোকামি, মানুষ সবসময় ভুল কাজটাই করে। আর এই নাও, এই খাবারগুলো তোমাকে দিলাম, তুমি এইগুলো একসাথে খেও। খাবারগুলো এখানে হুইয়ং এর হাতে দিয়ে হংজু নিজের বাড়িতে ঢুকে যায়। তারপর দরজার সামনে এসে বলে, এই বাড়িটা কি অন্য কারোর? আর এখানে হুয়ংকে যে খাবারটা দিয়েছিল এই খাবারগুলো আরেকবার ফ্রিজিং করাও যাবে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হুইয়ংও সব সময় খেয়াল রাখতো। মানে দেখতে পাচ্ছি হংজু সকালবেলা প্রচুর হ্যাংওভার হয়ে যায়। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে যায় আগের দিন রাত্রিরে যখন স্কুল রিইউনিয়ন ছিল, সেখানে ভুলভাল কিছু হয়েছে, যেখানে ওর এক্স বয়ফ্রেন্ড জুনোর সাথে দেখা হয়, আর তারপর শেষবারের মতন হুইয়ং এর সাথে। হুইয়ংকে ও এক্সপায়ার হয়ে যাওয়া খাবার দেয়, যে কারণে ও এম্বারেস ফিল করে, ভাবে হুইয়ং বলেছিল সকালে দেখা করবে, তাহলে হয়তো হুইয়ংই এসছে। কিন্তু হুইয়ং এখানে নিজের আঙ্কেলের সাথে সকালবেলা ব্রেকফাস্ট করছিল। আঙ্কেল বলছিল যে তুই ডাম্পলিং এনেছিস, এখানে নিশ্চয়ই কোরিয়ান খাবার খেতে তোর খুব ভালোই লাগছে, কিন্তু এই খাবারটা খেতে গিয়ে উনি ভীষণ খায়। তারপরে আমরা দেখি হংজু ওর বেস্ট ফ্রেন্ডের সাথে, হেজির সাথে একটা রেস্টুরেন্টে খেতে যায়। ওর বেস্ট ফ্রেন্ড ওকে বলে, আগের দিন রাত্রিরে তুই কি করছিলিস বলতো? হংজু বলে, হ্যাঁ আমি জানি, তুই আমার খুব ভালো বন্ধু, তুই জানিস আমি নিশ্চয় আগের দিন পাগল হয়ে গেছিলাম, তাই ওই রিউনিয়ন পার্টিতে গেছিলাম। সেখানে গিয়ে জুনহোর মতন শয়তানের সাথে আমার আবারও দেখা হয়। ওর সাথে মুখোমুখি হওয়ার পর আমি অস্বস্তি ফিল করছিলাম, বাকিদেরকে নিয়ে ওকে আমি ইগনোর করার চেষ্টা করি। আমার মনে হয় ওর মধ্যে স্পেশাল কিছু নেই যেটা নিয়ে আমার ভাবা উচিত। হেজি বলে, একদমই ঠিক, ওকে ইগনোর কর। হেজি এটাও বলে, হুইয়ং এর ব্যাপারে কি ভাবিস? হুইয়ংকে যখন আমি প্রপোজ করেছিলাম, এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় স্কুলে বার করে হংজু এখানে হেজির জন্য হুইয়ংকে প্রপোজ করে, এখানে লাভ লেটার দিতে থাকে। একটা সময় তো প্রচুর বিরক্ত হয়ে যায়, আর হেজি বলে ও একবারও উত্তর পাঠাচ্ছে না, এর কারণটা কি? তো হংজু বুঝতে পারে না, এরকমভাবেই ক্লাসের মধ্যে সকলে ওদেরকে নিয়ে মজা করতে থাকে, ভুল মিনিং তৈরি হয়। কিন্তু পছন্দ করতো হেজি। ওরা দুজনেই বলে, আমি জানি না, চল আমরা দুজনের সাথে দেখা করি। এটা নিয়ে ওরা প্ল্যান করতে থাকে। এদিকে এখানে আমরা দেখি হুইয়ং এর আঙ্কেল বলে, তুই ওই মেয়েটার সাথে দেখা করছিস না কেন? দরকার হলে ওর ফ্রেন্ড তুই সকলে মিলে একটা সুন্দর টাইম স্পেন্ড কর, তাহলেই তো হয়ে যায়। এবার এরা দুজনে বসে থাকতে থাকতে তখন বলে, কি করে কি করা যায়, কি করে আমরা জিজ্ঞেস করব, এটা ডেটিংয়ে কিভাবে হয়? ঠিক তখনই ওর আঙ্কেলের ফোন আসে। বেইকুক ওর আঙ্কেল এখানে হংজুকে ফোন করে বলে, আমার একজন ছোট্ট ভাগ্নে আছে, তাকে তোমাকে ঘোরাতে হবে, আমি তার ছবি পাঠাচ্ছি। এখানে আমরা দেখি হুইয়ং এর একদম ছোটবেলার ছবি পাঠিয়ে দেয়, যখন ও মেয়েদের মতন চুল বেঁধে ড্রেস করেছিল। তো এই ছবিটা হংজু পাওয়ার পর হংজু রাজি হয়ে যায়, বলে হ্যাঁ আমি এটা করব। ওর বান্ধবীকে বলে, তুইও চল আমাদের সাথে, ছোট মেয়েটার সাথে টাইম স্পেন্ড করতে অনেক ভালো লাগবে। পরদিন সকালে হুইয়ং তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে প্রিপেয়ার হয়ে নেয়। রেডি হয়ে যাওয়ার পর হুইয়ং এখানে দরজা খোলে। দরজা খোলা দেখে হংজুর বাড়ির সামনে এসে অবাক হয়ে যায়, বলে আমার কি কোথাও ভুল হচ্ছে? এখানে আমাদের বেইক আঙ্কেল তো অন্য কারোর ছবি দিয়েছিল। হুইয়ং বলে, হ্যাঁ এটা আমারই ছোটবেলার ছবি। এটা দেখে হংজু বলে, আশ্চর্য তো, তাহলে তোমাকেই এখন আমাকে সারা শহর ঘুরিয়ে দেখাতে হবে? এটাই তো ডিল ছিল। এরপরও হেজিকে ফোন করে। হেজি বলে, জানি না, আজকে আমার বাবার সাথে বেরোনোর কথা আছে, বাবার সাথে টাইম স্পেন্ড করতেই হবে। তো এরপর এখানে কিছু না পেয়ে হংজু আর হুইয়ং এখানে দুজনে একা ঘুরতে বেরিয়ে যায়। ওরা সাহারা শহরে কোথায় যাবে তার দায়িত্ব এখানে সম্পূর্ণ হংজুর ওপর ছেড়ে দেওয়া হয়। তো এখানে হুইয়ংকে হংজু একটা সুন্দর অ্যামিউজিং পার্কে নিয়ে যায়। সেখানে গিয়ে ওরা প্রচুর রাইড নেয় আর প্রচুর এনজয় করে, সারাটা দিন ওদের খুব সুন্দর কাটে। এরপর এখানে বারবার করে হংজু হেজিকে ফোন করতে থাকে, কিন্তু হেজি এখানে হাইকিংয়ে গেছিল, যে কারণে ও ফোনটা দেখতে পায় না, পাহাড়ে চড়তে ব্যস্ত ছিল। এদিকে হুইয়ংকে ওর আঙ্কেল ফোন করে করে এসএমএস করে করে বারবার জিজ্ঞেস করতে থাকে, কিরে কেমন কাটছে দিনটা? তো এই ব্যাপার নিয়ে হুইয়ংকে জিজ্ঞেস করে যে তুমি বলো এর পরে কোথায় যেতে চাও? তো হংজু বলে, তুমি যেখানে নিয়ে যাবে, যা বলবে তাই। এরপর ওরা দুজনে স্পাইসি নুডলস খেতে থাকে আর এটা নিয়ে কম্পিটিশন হয়। কিন্তু হুইয়ং এখানে ঝাল লেগে যায়, জল খেয়ে ফেলে। প্রথমে তো ভেবেছিল যে আমি এটাতে জিতে যাব, আর এটাতে ওরা বেট লড়ে বলেছিল যে জিতবে তাকে অপরপক্ষের উইশ রাখতে হবে। যেহেতু হংজু জিতেছিল তাই জন্য ওরা এখানে কোরিয়ান ট্র্যাডিশনাল ড্রেস পরে নেয়। জোশিয়নের মতন ড্রেস পরে ওরা দুজনে চলে যায়। এদিকে হেজি পাহাড়ে উঠতে গিয়ে পা ফসকে যায়, আর যেখান থেকে ওকে বাঁচায় জোসেফও।
জোসেফও ওকে দেখে হাঁ হয়ে থাকে। দুজনেই আবার ধপাস করে পড়েও যায়। হেজি ওকে ধন্যবাদ জানান, তারপর বলে আমার বাবা মনে হয় অনেকটা পথ এগিয়ে গেছে, তুমি এগিয়ে যাও, আমি এখানেই একটু বসে রেস্ট করব। ঠিক তখনই ও ফোনটা অন করে দেখে হংজু মেসেজ করে লিখেছে যে ও এখানে হুইয়ং এর সাথে অ্যামিউজিং পার্কে গেছে, চাইলে এখানে হেজিও আসতে পারে। এবার নামার সময় ছুটতে ছুটতে হেজি নেমে যায়। এদিকে ওইখানে আমরা দেখি ট্র্যাডিশনাল ফটোগ্রাফি চলতে থাকে। হংজুকে হুইয়ং অনেক ছবি তুলে দেয়, আর হংজুর অ্যাটিটিউড দেখে ওর অতীতের কথা মনে পড়ে যায়। আসলে এখানে হংজু যে হুইয়ং এর ক্রাশ ছিল সেটা তো আর অস্বীকার করা যায় না। ঠিক তখনই যখন হুইয়ং ছবি তুলছিল তখন ওর এক্স বয়ফ্রেন্ড জুনহোর ফোন আসে। ফোনটা কেটে দিয়ে এখানে হংজু বলে হুইয়ংকে, তুমি আমার ফোনে কেউ ফোন করলে একদমই রিসিভ করবে না, সবকিছু ব্লক করে দাও। এখানে আমরা দেখি হুইয়ং এর এরপর হংজু কিছু ছবি তুলতে থাকে। ছবি তুলতে তুলতে ওকে দেখে ইমপ্রেস হয়ে যায়, কারণ ওকে অনেক হ্যান্ডসাম লাগছিল। এরপর দুজনেই প্ল্যান করে কোথায় যাবে, কিন্তু তখনই ঝমঝম করে বৃষ্টি এসে যায়। গাড়িতে বৃষ্টির মধ্যে যেতে যেতে দুজনেই ছবিগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। তখন ও বলে যে আমরা তো প্রমিস করেছিলাম বা ভেবেছিলাম আর কখনো আমাদের দেখা হবে না, তাহলে কি করা যায়, আমরা কি আবারও দেখা করব? হয়তো আমি তো বিদেশে ফিরে যাব ইউএসএতে। এদিকে জুনহোকে দেখি ও হংজুর বাড়িতে দেখা করতে এসেছে। কেজু এখানে হংজুর বাড়ির বাইরে অপেক্ষা করছে। জুনহোকে দেখে বলে তুমি কেন ওর জীবনটাকে আবার নষ্ট করতে এসেছো, ও তোমাকে ছাড়া বেশ ভালো আছে। জুনহো বলে আমি জানি সেটা, ও আমাকে এখনো মিস করে। তারপর আমরা এখানে দেখি হুইয়ং আর হংজু একটা জায়গায় দাঁড়িয়ে টাইম স্পেন্ড করে। দুজনেই এখানে গল্প করতে থাকে। তখনও বলে তোমার মনে আছে আমরা যখন দেখা করেছিলাম? আচ্ছা তুমি এটা বলো তো, এইবারে প্রথমবার দেখা হওয়ার পর আমি তোমাকে কী সব ভুলভাল কথা বলেছি? হুইয়ং বলে সেরকম কিছুই নয়, তুমি আমাকে স্মার্ট ব্রেনের পোকা বলেছিলে। তারপর ও জানলার কাছ থেকে বৃষ্টি আসছিল, আর জানলাটা বন্ধ করতে গিয়ে হংজু আর হুইয়ং অনেকটা ক্লোজ চলে আসে, যেখানে একটা রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। আর হংজু এখানে অস্বস্তি ফিল করতে থাকে। তারপর ওরা দুজনে আবারও গাড়িতে স্টার্ট দিয়ে বাড়ির পথে রওনা হয়। দেখতে দেখতে হংজুর বাড়ি চলে আসে। হংজু নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হুইয়ং বলে ভিজে যাচ্ছ বলে ওকে নিজের কাছে টেনে নেয়। এখানেও একটা রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। এরপর ছাতাটা খুলে বলে যে ঠিক আছে চলো আমরা আবারও পরের বার চিকেন খেতে পারি। তো এই কথাটা হুইয়ং জিজ্ঞেস করতে পারে না বলে নিজের ওপরে নিজেরই ওর রাগ হয়। এদিকে হংজুর বুকের ভেতরটা ধুকপুক করতে থাকে, বলে ও কি শুধুমাত্র দেখতে ভালো বলে আমার এতটা হার্টবিট বেড়ে যাচ্ছে? এটা কি করে হয়? তারপরে ফ্ল্যাশব্যাকের ঘটনায় দেখানো হয়। ফ্ল্যাশব্যাকের ঘটনায় এখানে হংজুকে একবার চিঠি লিখতে দেওয়া হয়েছিল, মানে একটা লেটার রাইটিং দিয়েছিল। স্কুলের এই টাস্কের জন্য ওকে লাইব্রেরিতে ক্লাস করতে হয়েছিল, আর তখনও লাইব্রেরিতে এসে হুইয়ংকে আবারও হিজির জন্য প্রপোজ করে। তো চিৎকার করে হুইয়ং বলে যে তুমি কেন বারবার তোমার বান্ধবীর হয়ে বলছো? হংজু এখানে চিৎকার করে বলে তোমাকে দেখতে ভালো বলে তোমার এত মাথা গরম? এই বিষয়টা নিয়ে ওদের দুজন মানে সাংপিল আর হুইয়ং এর কথা হতে থাকে। হুইয়ং বলে আমি জানি না ও যা ভাবছে বাবু, কিন্তু হেজিকে আমি পছন্দ করি না। এরকমই একদিন মাঠের মধ্যে যখন হুইয়ং দৌড়চ্ছে তখন ও হংজুকে বসে গল্প করতে দেখে। হংজুকে দেখে ওর প্রচুর ভালো লাগে, কিন্তু হংজুর পেছন পেছন ছুটে আবার ওর বান্ধবী হেজির জন্যই লাভ লেটার দেয়। এরকম ভাবে প্রায় বহুবার হতে থাকে। লাইব্রেরিতে চিঠি দেওয়াটা বারবারই হতে থাকে। তো লাইব্রেরিতে এরকমই একটা দিন হংজু পড়াশোনা করছিল। হুইয়ং এখানে দেখে যে ও পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছে। তো ঘুমে ঢলে পড়ে যাচ্ছিল, টেবিলে মাথাটা ঠুকে যাবে বলে নিজের হাত দিয়ে ওর মাথাটাকে বাঁচিয়ে নেয়। পাশে দেখে যে একটা টপিকের ওপর ও লেটার লিখতে লিখতে ওখানেই থামিয়ে দিয়েছে। তো সেই বিষয়টার ওপর হুইয়ং চিঠিটা কমপ্লিট করে সেটাও সাবমিট করে দেয়। তো হংজু যেহেতু ঘুমোচ্ছিল তাই ঘুম থেকে ওঠার পরে ওইখানে কাউকেই দেখতে পায় না। আবার নিজের লেটারের ওই পেপারটাও পায় না, ভাবে হয়তো হারিয়ে গেছে, কিন্তু সেটা এখানে অলরেডি সাবমিট হয়ে গেছে। তারপরে সিনে আমরা আবারও হুইয়ংকে দেখি। হুইয়ং এখানে ছবিগুলো দেখতে থাকে, ভাবে আমি কখন এরকম হ্যাঁ করে হাসছিলাম। তখন ওর মনে পড়ে যায় যে হংজুর পড়ে যাওয়া দেখে। তারপরে সিনে আমরা জুনহোকে দেখতে পাই। জুনহো এখানে যেই অফিসে হংজুর চাকরি করতো সেখানে চলে আসে। সেখানে ও একটা নিজের কাজ সংক্রান্ত ব্যাপারের জন্য আসে। সেদিন অফিসের সকলেই ওকে ইগনোর করছিল। এখানে হংজুর বস ওকে ডেকে পাঠায়, বলে আমাদের একজন স্পেশাল গেস্ট এসেছে। জুনো বলে আমি ওনাকে আগে থেকেই চিনি। তো হংজুর এবার আগের কথা মনে পড়ে যায়, যখন জুনো ওকে কোনো কিছু না বলে অপরাধীর মতন দাঁড় করিয়ে ওকে ছেড়ে বিদেশে চলে গেছিল শুধুমাত্র নিজের কেরিয়ারের জন্য। তাই জন্য আজকেও জুনোকে ইগনোর করতে চায়, শুধুমাত্র প্রফেশনাল রিলেশনশিপ বজায় রাখতে চায়। তারপরের সিনে বেইকুককে দেখি। বেইকুক অফিসে এসে দেখে হুইয়ং চুপ করে বসে আছে। হুইয়ং বলে আমি এখনই ইউএসএ ফিরে যাব না, আমি আরও এক সপ্তাহ থাকতে চাই, আমার এখানে কিছু দরকারি কাজ আছে, আর সেই কাজটা যে কি সেটা আমরা সকলেই বুঝতে পারছি। এদিকে হংজুর পেছনে
পেছন জুনো ছাড়ে না। জুনো এখানে শুধুমাত্র হংজুর কাছাকাছি আবারও আসার চেষ্টার জন্য ওকে আবারও নিয়ে ক্যাফেতে যায়। ক্যাফে থেকে আলাদা করে কথা বলতে থাকে। তো জুনোকে হংজু সাফ সাফ জানিয়ে দেয় যে আমার তোমার প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু জুনো এটা মানতে চায় না, বলে এই পুরনো লেটারটা কি, যেগুলো তুমি আমি ওখানে চলে যাওয়ার পরও পাঠাতে। তো হংজু এখানে কি উত্তর দেবে ভেবে পায় না। এদিকে ওদের দুজনকে একসাথে ক্যাফেতে হুইয়ংরা দেখে নেয়। আঙ্কেলের বেইকুক আর হুইয়ংকে দেখে জিজ্ঞেস করে আপনারা এখানে কি করছেন। জুনহো তখন ওর হাত টেনে বলে তুমি আমাকে উত্তর না দিয়ে যেতে পারো না। আর হুট করে হুইয়ং এসে হংজুকে হাত ধরে বলে চলো তুমি আমার গাড়িতে ওঠো, আমরা দুজনই একসাথে আছি। আর হংজু এটা স্বীকার করে নেয়, বলে হ্যাঁ চলো যাওয়া যাক। আর এরই মাধ্যমে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যখন ওরা দুজনে বারবার করে এরকম ঘটনা ঘটেছে, যখন ওরা দুজনে ক্লোজ এসেছে এরকমটাই হয়েছে। আর এখানে ইঞ্জুকে জুনহো ডিস্টার্ব করছে, তখন হুইয়ংই উদ্ধার করে। হুইয়াং বলে তুমি মেয়েটিকে কেন ডিস্টার্ব করছো। জুনহো বলে আমি জানি ওর আমার প্রতি এখনো ফিলিংস আছে। এরপর হাত ধরে হুইয়ং হংজুকে নিয়ে দূরে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে জুনহো চলে গেছে কিনা। বেশি ইন্টারেস্ট তো থাকে হংজুর। এখানে জুনহো চলে যাওয়ার পর ওরা দুজন বাইরে বেরিয়ে আসে। তারপর বলে যে তোমাকে অসংখ্য ধন্যবাদ, বিশেষত তোমার এই হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এটা বলে হংজু চলে যায়। হংজু চলে যাওয়ার পরও হুইয়ং ওকে ফিল করতে থাকে। এরপর তো হংজু নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। ওকে ওর বস হেসিয়ক বলে যে তোমাকে অ্যানিমেশন মুভিটা বানাতে হবে, কিন্তু হংজু রাজি হয় না, বলে আমি এটার মধ্যে পড়তে চাইছি না। কিন্তু ওর বস ওকে বলে তোমাকে এটা করতেই হবে, এটা তোমার জন্য একটা বড় অপরচুনিটি। সামনে অ্যানিভার্সারি আসছে আমাদের কোম্পানির, এই কাজটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমি তোমাকে যেটা বলছি সেটা করো। এবার হংজুর ইচ্ছা না থাকলেও এটা করতে হবে। অ্যাভানথ্রেট লাভ স্টোরি এই বইটা নিয়ে একটা দারুণ স্মৃতি রয়েছে। এদিকে হুইয়ং এই কথাটাই ভাবতে থাকে। ঠিক তখনই ওর আঙ্কেল ওকে গরম কফি দিতে যায় আর বলে যে এখানে ওই ছেলেটা জুনহোর এক্স বয়ফ্রেন্ড। এই কথাটা শোনার পর হাত থেকে কফিটা পড়ে যায়। জুনো ফোনে কারোর সাথে একটা কথা বলতে থাকে। সে ওকে বলে তুমি তোমার নোবেলটা এখনো র্যাপড আপ করোনি, তুমি আজব ধরনের ছেলে, তুমি সব পারো বলো নিজের স্বার্থের জন্য। জুনো বলে না সেরকম কিছু নয়। তখন বলে তুমি কি হংজোর সাথে আবারও দেখা করেছো। ও তার কোনো উত্তর দেয় না। এদিকে হংজো এই অ্যাভানথ্রেট লাভ স্টোরি বইটা নিয়ে দেখভাল করতে থাকে। এরপর হুইয়ংকে ওর আঙ্কেল বলে যে তুই জানিস ওই ছেলেটা ওর এক্স বয়ফ্রেন্ড। তখন হুইয়ং বলে হ্যাঁ আমি কিছুটা জানি। একদিন যখন আমার ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন ছিল, স্যার তো আমার উপর অনেক ভরসা ছিল, কিন্তু তুমি জানো আমি কি করেছিলাম। যেখানে আমার কম্পিটিশনে যাওয়া উচিত ছিল সেদিন আমি হংজুর একটা ছবি দেখতে পাই। আমি ফিল করি ও আমার জন্য অনেক স্পেশাল। আমি যখন এখানে অলিম্পিয়াড কম্পিটিশনের জন্য বাইরে বেরিয়ে যাচ্ছিলাম তখন স্কুল থেকে দেখি একটা মেয়ে ভূতের মতন অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আসে। প্রথমে আমি বুঝতে পারিনি যে ওটা হংজু। হংজু স্কুল বাঙ্ক করে কোথাও একটা যাচ্ছিল। আমি ওর ব্যাগটা টেনে ধরি। ও তখন বলে তুমি আমাকে কেন আটকাবার চেষ্টা করছো। আমি তখন ওকে ছেড়ে দিই। কিন্তু আমি যখন দেখি যে আমার কম্পিটিশনের টাইম হয়ে যাচ্ছে তার সত্ত্বেও আমি অদ্ভুতভাবে মন্ত্রমুগ্ধ সাপের মতন পেছন পেছন যেতে থাকি। হংজু একটা বাসে চড়ে, ওর কাছে একটা গিফট ছিল। যে গিফটটা হয়তো জুনহোর জন্যই ছিল। ওকে বাসে চড়তে দেখে আমিও বাসের টিকিট কেটে ওরই সাথে চলে যাই। আমি জানি না কেন আমি সেদিন ওর পিছন করেছিলাম। আমাকে বাড়ি থেকে মা ফোন করে, কিন্তু আমি কারোর ফোনই রিসিভ করি না। তারপরে আমি অনেক দূর চলে যাই, যেখানে ও যায় সেখানেই। এরপর আমি সিওল চলে যাই। সিওল যাওয়ার ফিরতি বাসের টিকিট কাটার সময় আমার সাথে এখানে হংজুর দেখা হয়ে যায়। হংজু বলে তুমি কি আমাকে ফলো করছো। আমি তখন আর মিথ্যে কথা বলি না, বলি যে হয়তো বা। তারপরে হংজু আবারও চলে যায়। এর পরের বাসে যখন হংজু ওঠে আমিও হংজুর সাথে একই বাসে উঠি। হংজু বলে আমি তো দেখছি তুমি সত্যি আমাকে ফলো করছো, তো ঠিক আছে এখানে আমি নামবো, তুমি বসে রয়েছো কেন, তুমিও আমার পেছন পেছন নেমে এসো। কথাটা বলার পর হুইয়ং ওর সাথে বাস থেকেই নেমে যায়। এরপর ওরা দুজনেই হাঁটতে থাকে। হুইয়ং জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। হংজু বলে আমি আমার মনের কথা আমার মনের মানুষকে জানাতে যাচ্ছি। তো হুইয়ং খেয়াল করে ওরা একটা মিলিটারি ক্যাম্পের কাছাকাছি চলে এসেছে। এখানে আসার সঙ্গে সঙ্গেই হংজু চুলে একটা সুন্দর ক্লিপ লাগিয়ে নেয় আর নিজে হালকা মেকআপ করে নেয়। কথা জিজ্ঞেস করলে হুইয়ংকে বলে যে আমি এখানে আমার মনের মানুষকে ভালোবাসার কথা জানাতে এসেছি। এটা বলে ওর সামনে এগিয়ে যায়। হুইয়ং মাথায় হাত দিয়ে বসে পড়ে বলে আমি ভাবতে পারিনি সেই দিনও অ্যাকচুয়ালি জুনহোকে প্রপোজ করতে গেছিল।
ওর আঙ্কেল বেইকুক অবাক হয়ে যায়, বলে তার মানে আমাদের এই হংজুই তোর প্রথম ভালোবাসা? আমি সত্যি বুঝতে পারছি না তুই কি করে এরকম কাজটা করলি। আর আরেকটা কথা, ও কিন্তু তোর টাইপের মেয়ে নয়, তুই কেনই বা ওর পেছনে পড়েছিলিস। তার পরের সিনে আমরা এখানে হেজিকে দেখি। হেজির সাথে এখানে জোসেফের দেখা হয়। জোসেফকে বলে যে তোমাকে একটা কথা বলি, তোমার চুল টুল সবই ভালো, কিন্তু তোমার একটুখানি ডার্মাটোলজিকের কাছে দেখা উচিত। তো এখানে ওর মা ওকে নিয়ে অনেক গর্ব করতে থাকে। তো এখানেও মজা করে কথাটা বলে চলে যায়। জোসেফ কিন্তু এখানে মনে মনে হেজিকে পছন্দ করতে শুরু করে। তখনও বলে যে তুমি কি সিরিয়াসলি কথাটা বললে? তখন হেজি বলে আমি কি তার জন্য তোমাকে প্রুফ দেবো? আচ্ছা একটা কথা বলো তো, অঞ্জুর সাথে সেদিন তুমি ডেটে গিয়ে তোমার কেমন লাগছিল? হেজি এই ব্যাপারটায় কোনো উত্তর দেওয়ার আগে ওখান থেকে বেরিয়ে চলে আসে। তার পরের সিনে আমরা ওর আঙ্কেলকে দেখি। বেইকুক এখানে গাড়ি নিয়ে চলে আসে, কিন্তু ওর বাড়ির সামনে এখানে অন্য কেউ গাড়ি পার্ক করে রাখে। তাকে ফোন করতে গেলে ফোনটাও লাগে না। এরপর ও অফিসে চলে আসে। এখানে অফিসে এসে দেখে ওখানে হুইয়ং বসে রয়েছে, কিছু একটা যেন হাবিজাবি চিন্তা করছে। ওর অফিসে প্রমোশন হয়ে গেছে, অফিসের সমস্ত লোকেরা ওকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে। ওর আঙ্কেল বেইকুক এসে বলে তোর মা বারবার ফোন করছে, বলছে তোকে ফিরে যেতে, তোর তো অফিসে প্রমোশন হয়ে গেছে। কথাটা যেন না শোনার ভান করে হুইয়ং এখান থেকে চলে যায়। হুইয়াং যে আসলে জীবনে কি চায় ও নিজেও জানে না। এরপর হুইয়ং পথে হাঁটতে থাকে, ওর পেছন পেছন কিন্তু হংজু আসছিল, কিন্তু হংজু ওকে দেখেও না দেখার ভান করে চলে যেতে থাকে। কিন্তু হংজুকে ও একটা সামনের আয়নায় দেখে নেয়। আর তখন হংজুকে বলে তুমি আমার পেছন পেছন আসছিলে কেন? তখন হংজু ওকে উত্তর দিয়ে বলে না সেরকম কিছু নয়, আসলে তুমি ইউএসএ ফিরে যাবে তাই না, তাই জন্য আমি ভাবছি বেশি কথা না এগোনোই ভালো। হুইয়ং বলে তুমি কি আগের দিনের জন্য অস্বস্তি ফিল করছো? তো তখন ওরা তিনজনে মিলে এখানে চিকেন লেগ পিস খেতে আসে। ফ্রাইড চিকেন খেতে এসে একটা জিনিস ফলো করে, ওখানে আগে থেকেই হেজিকে উপস্থিত রেখেছিল। অ্যাকচুয়ালি হেজির জন্যই এসব প্ল্যান করেছিল। হংজু এই ব্যবহারটা দেখে এখানে হুইয়ং অবাক হয়ে যায়। তখনও বলে যে তুমি কি আমাকে সত্যি অ্যাভয়েড করতে চাইছো আগের দিন তোমার হাত ধরেছিলাম বলে? হেজি এদের দুজনের মুখের এক্সপ্রেশন দেখে একটু অবাক হয়ে যায়। তখনও এক্স্যাক্টলি তাকিয়ে বলে হংজু তুমি একটা ইডিয়েট আর স্টুপিড, তুমি কিচ্ছু বোঝো না, তুমি আগেও ভুল করেছিলে, আজও ভুল করতে যাচ্ছ। হুইয়ং এর মুখে এরকম কথা শুনে হংজু একটু রেগে যায়, কিন্তু হেজি এদের দুজনের মুখের এক্সপ্রেশন ফিল করে বুঝতে পারে যে হুইয়ং এর মনে একটা অদ্ভুত ফিলিংস চলছে। ও হয়তো হংজুকে মনে মনে ভালোবেসে ফেলেছে। এবার যখন হংজু খাবার আনতে যায়, তখন এই প্রশ্নটা এখানে জিজ্ঞেস করে হেজি, বলে তুমি সত্যি কি ওকে লাইক করো নাকি? এদিকে একটু রাগ হওয়ার কারণে হংজু ওখান থেকে চলে যায়। হংজু বলে তোমরা খাবার খাও, আমি আসছি। হেজি মনের দুঃখে বিয়ার খেতে থাকে। এক প্রকারের মুখে আজকে হুইয়ং না বললেও ওকে এখানে বুঝিয়েই দেয় যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। হুইয়ং বাক্যে বারণ করলো, ও কথা শোনে না। তারপরে হংজুকে দেখি ও এখানে ওদের বেস্ট ফ্রেন্ড সাংপিলের রেস্টুরেন্টে খেতে চলে আসে। সাংকিলকে বলে যে আজকে আমি বেশি কিছু খাইনি, মনটাও ভালো নেই, টেস্টি কিছু খাবার বানিয়ে দাও। তখন হেজির কথা জিজ্ঞেস করলেও বলে হেজি তো এখানে হুইয়ং এর সাথে টাইম স্পেন্ড করছে, ওরা ডেটে রয়েছে। এখানে যখন হেজি হুইয়ংকে জিজ্ঞেস করে যে তোমরা সত্যি কি একে অপরকে ভালোবাসো, তখন 10 বছর আগের কথা জিজ্ঞেস করে, 10 বছর আগেই বা এমনটা কেন করেছিলে? তখন হুইয়ং বলে আমি সবটা বলতে পারবো না তোমাকে। এরপরেও জিজ্ঞেস করে আচ্ছা ও পড়াশোনায় ভালো, কেমন ছেলে বলো তো, কারণ ও আমাকে স্টুপিড বলেছে। তখন সাংপিন বলে হ্যাঁ ঠিকই তো বলেছে, তুমি এক প্রকারের স্টুপিডই আছো। তারপর ওর জন্য অমলেট বানাতে বানাতে ওকে বলে তুমি এক্স্যাক্টলি কি চাও? তখন এখানে ও বলে যে আমি জানি না আমি কি চাই, আমাকে এই মুহূর্তে আমার অ্যানিমেশন নিয়ে ভাবতে হবে, কারণ যেটা আমি করতে চাই না সেটা আমাকে আবারও করতে হচ্ছে। অদ্ভুতভাবে হুইয়ং এর মনটা খারাপ হয়ে যায়, হয়তো হংজুর সাথে ওর জীবনে আবারও দেখাটা না হলেই পারতো। ও বারবার করে নিজের ফোন চেক করতে থাকে। আর এখানে হংজুরও মুডটা অফ ছিল, যেহেতু জুনোর সাথে ওর আবারও দেখা হয়েছে। তখনও মনে মনে ভাবে যে ফালতু এদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। হেজি আর এখানে হুইয়ং হয়তো খুব ভালো টাইম স্পেন্ড করছে, কিন্তু আসল সত্যিটা তো ও জানে না। এরপর নিজের রুমে এসে ও চুপচাপ শুয়ে পড়ে। খাটের তলা থেকে সেই পুরনো গল্পের বইগুলো এখানে পেপারসগুলো বের করে, আর সেখান থেকেই আভেন্ট গ্রেন্ট লাভ স্টোরির বইটাও বের করে, যেটার জন্য এত কিছু। ও এখানে প্রথম যখন পিটার স্পেনে চাকরি করতে গেছিল, তখন এই বইটাই ওকে চাকরি পেতে সাহায্য করেছিল, কারণ একাডেমিক কোয়ালিফিকেশন ওর খুব বেশি ছিল না, কিন্তু ওর বস ওর উপর ভরসা করে। ও বলে আমি সুন্দর অ্যানিমেশন বা ডিজাইন করতে পারবো। পিটার স্পেনের বস হেইসেক বলে যে ঠিক আছে আমি
তোমাকে একবার বিশ্বাস করে ছাড়ছি। আর তখন থেকে ওর পিটার স্পেনে চাকরি পাওয়া। এই পরের দিন সকালবেলা হয়ে যায়, আর তখন হংজু আবারও অফিস যায়। ছুটতে ছুটতে অফিসে গিয়ে ওর বসকে বলে যে তুমি যা বলবে আমি সব করব। আমি বুঝতে পেরেছি আমার জীবনে কি করা উচিত, কাজই হচ্ছে আসল। তারপরে বেইকুককে দেখি, আঙ্কেল বেইকুক ওকে বলে তুই কি সত্যি ফিরে যেতে চাস ইউএসএ? হুইয়ং বলে তবে নয় তো কি। তখন ও বলে যে তুই কি সত্যি এয়ারপোর্ট যাচ্ছিস? আঙ্কেলকে বাই বলে চলে যায়। তারপরের সিনে আমরা জোসেফদের দেখি, ও এখানে ফুটবলের কোচ ছিল, ফুটবল খেলা শেখাচ্ছিল। আর এদিকে হেজিকে দেখি, হেজিকে যখন হংজু ফোন করে ও তখন ফোনটা ইগনোর করতে থাকে। এখানে জোসেফ নিজেদের স্টুডেন্টকে খেলা শেখাতে শেখাতে হঠাৎই হেজির সামনে এসে ভাবে কথা বলবে, কিন্তু মনের ভেতর অস্বস্তি থাকায় কথা না বলেই চলে যাচ্ছিল। হেজি নিজে যেচেই জোসেফের সাথে কথা বলে, বলে তোমার কিরকম ফিল হয়েছিল তুমি যখন প্রথমবার এখানে হংজুর সাথে দেখা করতে গেছিলে? তখনও বলে সেরকম কিছু নয়। তখন হেজি ওকে প্রশ্ন করে, আচ্ছা তুমি এটা যদি জানতে পারো যে তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমার বন্ধু বা তোমার ক্রাশের সে ভালোবাসার মানুষ, তখন তুমি কি করবে? তখনও বলে যে এটা আমি তাকে মেনে নেবো, যে কোনো সম্পর্কই পৃথিবীতে নর্মাল, একটা মানুষ আরেকটা মানুষকে তো ভালোবাসার অধিকার অবশ্যই রয়েছে। এরপর ফ্ল্যাশব্যাকের ঘটনাগুলো হুইয়ং ভাবতে থাকে। যেদিন মিলিটারি ক্যাম্পে গিয়ে ওরা দুজনে খোঁজ করেছিল জুনো সেদিন ওখানে ছিল না, যে কারণে মনটা হংজুর ভেঙে যায়। মন খারাপ করে চুপ করেছিল। সেদিন হুইয়ং জানতো না কেন ও এখানে ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশনে না গিয়ে এখানে হংজুর পেছন পেছন চলে এসেছিল। এরপর ওরা দুজনে টপ রামেন খেতে একটা রেস্টুরেন্টে চলে আসে। রেস্টুরেন্টের মহিলা বলে আমার রান্না একটু ঝাল, তাই তোমরা জল কাছে নিয়েই বসো। হংজু ইচ্ছা করে এই টপ রামেনগুলো খেতে খেতে হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে রান্নায় খুব ঝাল হয়েছে, আমি খেতে পাচ্ছি না। মহিলাটি বুঝতে পারে যে মেয়েটা কোনো কারণে ইমোশনাল হয়ে রয়েছে। তো এখানে হুইয়ং বুঝতে পারে না হঠাৎ করে হংজু এত কান্নাকাটি কেন করছে। তখন ওকে বলে যে তোমার কি সত্যি ঝাল লেগেছে, তাহলে তুমি খাবারটা কেন খাচ্ছ? এরপর দুজনে ঝগড়া করতে লাগে। মহিলাটি এসে একটা টিস্যু দিয়ে যায়, বলে তুমি নিজের হাতে করে ওর চোখের জল মুছে দাও। কিন্তু হুইয়ং এর সেই সাহসটা হয় না। তখনও বলে যে ঠিক আছে চলো আমরা তাড়াতাড়ি এই খাবারটা শেষ করে দিয়ে জুনোর কাছে আরেকবার যাই, আমি বুঝতে পেরেছি তোমার মনে দুঃখটা কোথায়। এরপর জুনোকে খোঁজবার জন্য ওরা আবারও শেষবারের মতন মিলিটারি ক্যাম্পে আসে। সেখানকার লোকেদের রিকোয়েস্ট করে প্লিজ বলুন যে জুনো কোথায়। তখন ওরা স্বীকার করে নেয় যে জুনো 6 মাসের জন্য পাহাড়ের ওপরে বর্ডার লাইনে রয়েছে, 6 মাস পর ফিরবে। কথাটা শোনার পর হংজুর মন ভেঙে যায়। ও খুব ধীরে ধীরে হাঁটতে লাগে। হুইয়ং বলে তাড়াতাড়ি হাঁটো, নইলে লাস্ট বাসটা আমরা মিস করব। আর বলতে বলতে ওরা লাস্ট বাসটা চলে আসে। আর এখানে হংজু রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়, আর শুধুমাত্র ওর জন্য ওরা দুজনে বাসটা মিস করে যায়। পরের দিন এখানে আমরা এখানে বর্তমানে ফিরে আসি। হুইয়ং ট্যাক্সি করে এয়ারপোর্ট যাচ্ছে ইউএসএ ফিরে যাওয়ার জন্য। ঠিক তখনই হেজির ফোনটা আসে। হেজি ফোন করে বলে হংজুর এখানে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শোনা মাত্র হুইয়ং ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে, হাসপাতালের দিকে যেতে বলে। ছুটে নিজের ব্যাগপত্র না নিয়ে হাসপাতালের ভেতরে হংজু যেখানে রয়েছে সেখানেও চলে যায়। আর হংজুকে আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখে ওর মনটা ভেঙে যায়। তখন ও বলে যে তুমি এরকমটা কেন করলে, এত বেখেয়ালি কেন? ডাক্তারের পর বলে মেয়েটির লোকাল গার্জেন কেউই নেই, মেয়েটি অনাথ, তাই আমরা কাউকে বুঝতে পারছিলাম না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যাদের কাছেও মানুষ হয়েছিল তারাও ওকে এখানে অস্বীকার করে নিয়েছে। তারপর থেকে এক প্রকার অনাথের মতন করেও মানুষ হয়েছে। তো এভাবে মাঝে মাঝে যখন ওর শরীর খারাপ করতো হাসপাতালে এসেই ঘুমিয়ে পড়তো, কারণ ওকে যত্ন আত্তি করার মতন কোনো মানুষ ছিল না। অঞ্জু এরকম একদিন জ্বরের ঘোরে ভুলভাল বকতে থাকে আর বলে কেউ আমাকে একটু জল খেতে দাও। তখনই ওর জ্ঞানটা ফিরে আসে। ও বর্তমান সময় দেখে যে ওর হাত ধরে হুইয়ং চেপে ধরে বসে রয়েছে। হুইয়ংকে বলে আমি ঠিক আছি, আমি একটু মাথা ঘুরে পড়ে গেছিলাম, আমি ভালো আছি, তুমি এখন যেতে পারো। হুইয়ং বলে সেটা সম্ভব নয়, তুমি ভালো মতনই জানো। এরপর ওর হাতটা নিজের বুকের ওপর রেখে বলে এখনো কি তুমি কিছুই বুঝতে পারছো না? দেখতে পাচ্ছি যে হংজু যখন হাসপাতালে ভর্তি ও হুইয়ংকে দেখে একটু অবাক হয়ে যায়, বলে আমি তো এখন সুস্থ, তুমি চলে যেতে পারো। তখন হুইয়ং ওর হাতটা বুকের ওপর রেখে বলে তুমি কি এখনো কিছু বুঝছো না? তখন ডক্টর চলে আসে। ডক্টর যখন ওকে মাথায় স্ক্যান করার কথা বলে তখনও বলে এই ছেলেটা চলে যাক তারপর করছি। বাইরে বসে হংজুর জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে হুইয়ং বুঝতে পারে না যে ও কি আমাকে সরি বলতে চাইছে, ও আমার সাথে খারাপ বিহেভিয়ার করার জন্য, তাহলে আজকে ওরকম অদ্ভুত বিহেভিয়ার করছে কেন?
তার পরের সিনে আমরা এখানে হেজিকে দেখতে পাই। হেজি স্কুলে গিয়ে এখানে টিচারকে জানায় যে এখানে হংজুর প্রচণ্ড শরীর খারাপ। টিচার শুনে এটা ওদের পিই টিচারকে বলে হেজির সঙ্গে যেতে, কিন্তু হেজি বলে আমার কাউকেই দরকার নেই, আমি একাই যেতে পারবো। তখন পিই টিচার ওর পেছন করে। পিই টিচার তো আগে থেকেই হেজিকে পছন্দ করতো, যে কারণে পিই টিচার ওকে হাসপাতালে ড্রপ করে দেয়। ইভেন হেজি তো পড়েও যাচ্ছিল, তাই হিল জুতো খুলে ওকে একটা সুন্দর স্নিকার্সও পরিয়ে দেয়, বলে এটা ক্লিন আছে। হেজি বলে পায়ে বড় হলেও অনেক অনেক ধন্যবাদ আমার হেল্প করার জন্য। একটু এগিয়েও দেখতে পাই হুইয়ং এর আঙ্কেল বেইকুক রয়েছে। বেইকুকও এখানে হুইয়ং এর সাথেই দেখা করতে এসেছে। হংজুর স্ক্যানিং শেষ হয়ে গেলে ওকে ছেড়ে দেওয়া হয়। হুইয়াং ওর নিজের কেবিনে নিয়ে যায়। হেজি আঙ্কেলের সাথে দেখা হয়ে বলে আপনিও কি জানতেন যে হুইয়ং এর প্রথম ভালোবাসার মানুষ এখানে? তো আমি কি একমাত্র সত্যিটা জানতাম না? এটা শোনার পর আঙ্কেল বলে হ্যাঁ আমি জানতাম, তো বলার মতন সিচুয়েশন হয়নি। যখন হংজু এখানে হুইয়ংকে জিজ্ঞেস করে হেজির সাথে তোমার আগের দিনের ডেট কি হলো, তখন লিফটের মধ্যে অনেক লোক উঠে পড়ে। তারপর হঠাৎ করে ওরা ফ্ল্যাশব্যাকে দুজনের কথা ভাবতে থাকে, কারণ এই লিফটের মধ্যে দুজনে ওরা অনেক ক্লোজ ছিল। এরপর হুইয়ংকে বলে যে তোমার সাথে আমার কিছু কথা আছে, কিন্তু সেই সুযোগটা হয়ে ওঠে না। তখন ও বলে আমি তোমার থেকে একটু দূরে থাকতে চাই। কথা বলতে বলতেই ওখানে হেজি চলে আসে। হেজিকে দেখেই হংজু বলে তুই কোথায় ছিলিস, আমার পা ভেঙে গেছে, আমার কি অবস্থা হয়েছে, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আরে আঙ্কেল উকো এসেছে। এটা দেখেই হুইয়ং বলে ও কি আমার থেকে পালিয়ে যেতে চাইছে, এরকম বিহেভিয়ার কেন করছে? তখন এখানে হেজি বুঝতে পারে। হেজি তখন বলে যে আমি একটা মানুষের সাথে তোমার আজকে আলাপ করিয়ে দেবো। এ হচ্ছে আমার বন্ধু, এর সাথে আমি ডেট করছি, তোকে তো আমার বলাই হয়নি। আগের দিন এই কথাটাই আমি হুইয়ংকে জানিয়ে দিয়েছি। আমি এই পিই টিচারের সাথে প্রেম করছি, আমরা দুজন রিলেশনে আছি। এবার এটাই আঙ্কেলকে বলে যে সকলকে আমি কথাটা জানিয়ে দিলাম, তুই বরং আজকে এখানে হুইয়ং এর সাথে যা, রেস্ট কর। আর আঙ্কেল উক আপনি তো অফিসে চলে যাবেন, তাহলে আপনি আমার গাড়িতে আমার সাথে আসুন। এখানে অ্যাকচুয়ালি হংজু আর হুইয়ংকে টাইম স্পেন্ড করার একটা সুযোগ করে দেয় হেজি, তারপর চলে যায়। এদিকে হংজু একটা অস্বস্তি ফিল করতে থাকে হুইয়ং এর গাড়িতে একা যেতে। তখন ও বলে যে তুমি কি ফোনটা তুলবে না, ঘুমানোর ভান করে রয়েছো? এদিকে হেজিকে দেখি ওর মনটা তো খারাপ হয়। এদিকে পিই টিচার তখনও নাটক চালিয়ে যাচ্ছিল। আঙ্কেল উক জিজ্ঞেস করলেও তখন বলে তোমরা সত্যিই কি প্রেমিক প্রেমিকা নও, আমি কিন্তু বিশ্বাস করে ফেলেছি। তখন হেজি বলে না আমরা জাস্ট নাটক করছিলাম, কারণ আমি চাই হংজু আর হুইয়ং কাছাকাছি আসুক। কিন্তু হ্যাঁ আমার পিই টিচারকে ভালো লাগতে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে ফোনে এখানে হংজু নিজের কাজের ব্যাপারে জিজ্ঞেস করছিল, আর কিছু কাজের ব্যাপারেই পয়েন্ট আউট করছিল। তখন এখানে হুইয়ং বলে তুমি কাজের ব্যাপারে প্রচুর প্যাশনেট। আচ্ছা তুমি একটা কথা বলো, সেদিনের রাত্রির কথা তোমার মনে আছে? যেদিন আমরা ওই ক্যাম্পে গেছিলাম গিফট দিতে, সেদিন ফেরার সময় তোমার সাথে যখন বাস ফিল করি, তখন আমি একটা গর্তের মধ্যে পড়ে গেছিলাম, তুমি তো আগে এগিয়ে গেছিলে। ফ্ল্যাশব্যাকের ঘটনায় সেটাই দেখানো হয়। যখন হুইয়ং গর্তের মধ্যে পড়ে যায় আর সেখান থেকে চিৎকার করে, তখন হংজু ওকে বাঁচাতে চলে আসে। আর ওকে এই অবস্থায় দেখে প্রথমে তো প্রচণ্ড হাসি হাসতে থাকে। সামান্য ব্যাঙের আওয়াজেও এখানে হুইয়ং প্রচুর প্রচুর ভয় পেয়ে যায়। ফোনটা জলে ভিজে যাওয়ার কারণে ওর মা বা কারোর সাথেও কন্ট্যাক্ট করতে পারে না, কিন্তু হংজুর ছবিটাও নিজের বুকের মধ্যে যত্ন করে আগলে রাখে। তারপর হংজুকে বলে তুমি একটা লাঠি খোঁজো আমাকে এখান থেকে তোলবার জন্য। কিন্তু ভুলবশত হংজু এমন একটা লাঠি খুঁজে বের করে যেটার কারণে হংজু নিজেও এই গর্তের মধ্যে পড়ে যায়। এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, এতটাই হালকা ছিল লাঠিটা, এখানে হুইয়ং ধরতে গিয়ে জলের মধ্যে ডুবে যায়। আর হুইয়ংকে এভাবে পড়ে যেতে দেখে হংজু ভাবে ও হয়তো ডুবে মারাই যাচ্ছে। তখন ওখানে হুইয়ং বলে তুমি সত্যি স্টুপিড, অন্তত নিজের ফোনটা তো কাছে নিয়ে আসবে, সেটাও তুমি ওপরে রেখে এসেছো। এখন আমাদের অপেক্ষা করতে হবে কে কখন আমাদেরকে বাঁচাতে আসবে সেই জন্য। রাতটা ওরা দুজনেই ভাবে ম্যানহোলে কাটিয়ে দেয়। হুইয়ং এগুলো ভেবে হাসতে থাকে, হংজুও হাসতে থাকে। বলে তাহলে যাক তোমার মনে পড়েছে। আচ্ছা একটা কথা বললে না, তোমার ইন্টারভিউ কিভাবে হয়েছিল? তুমি খারাপ মেমোরিগুলোকে কি তাড়াতাড়ি ভুলে যাও? জুনোর ব্যাপারে তো কিছু বললে না। জুনোর কথা তুলতেই তখনও বলে জানি না আমি এসব ব্যাপারে কিছু। দেখতে দেখতে ওর বাড়ির সামনে চলে আসে। ওর হাত ধরতে চাইলে হংজু রাজি হয় না, কিন্তু নিজেও পায়ে ব্যথার কারণে ঠিক মতন হাসতে পারে না। তখনও বলে আমি নিজেই চেষ্টা করছি। তখনও জোর করে সিঁড়ি দিয়ে উঠতে যায়। হুইয়ং বলে কেন এরকম জোর করছো? সিঁড়ি থেকে বেচারি হংজু পড়েও যাচ্ছে, তাও হুইয়ং এ হেল্প নিতে চায় না। হুইয়ং ওকে কোনো ক্রমে বাঁচিয়ে দেয়। এটার কারণেও ভগবানকে ধন্যবাদ জানায়। হুইয়ং বলে ভগবানকে না বলে আমাকে বলো, কারণ বাঁচিয়েছি তো আমি তোমাকে।
ঠিক তখনই জুনহোর একটা কার্ড পড়ে যায়। ওকে ওর টাকা আনতে দেয় আর প্রেসক্রিপশন দেয় ওর ওষুধগুলো এনে দেওয়ার জন্য। আর এখানে হুইয়ং ওর জন্য খাবারও আনতে যায়। তার পরের সিনে আমরা এখানে দেখি আঙ্কেল উক আর হেজি আর পিই টিচার সকলে মিলে এখানে ওরা সাংপিলের রেস্টুরেন্টে খেতে এসেছে। সাংপিলের সাথে কথায় কথায় এটা বেরিয়ে আসে যে হংজু আর হুইয়ং দুজনে একসাথে আছে। কথাটা শোনার পর সাংপিল বলে, কি ওরা দুজনে এত বছর পর একসাথে, তাহলে তো মেলোড্রামা পুরো জমে যাবে। কথাটা শোনার পর হেজি বলে, সাংপিল তুই নাকি আমার বন্ধু, তুইও ব্যাপারটা চেপে গেছিস যে এখানে হুইয়ং এর প্রথম ভালোবাসা হংজু। তখনও বলে, হ্যাঁ তুই এর ওপর আশা ছেড়ে দে, কারণ অ্যাকচুয়ালি হুইয়ং তোর কপালে নেই। কথাটা শুনে হেজির খারাপ লাগলো। তখন বলে, ঠিক আছে তুমি ঠিকই বলছো, আমি হয়তো এই মানুষটার সাথে টাইম স্পেন্ড করতে ভালো এখানে কমফোর্টেবল ফিল করব। পিই টিচারকে আমরা এখানে দেখি ও হেজিকে অনেক যত্ন করে খাবার দেয়। এদিকে শরীর খারাপের জ্বরের তারসে হংজুর চোখটা লেগে যায়। তখন ও ফিল করে হুইয়ং ওর কাছে আসে আর ওকে ডিরেক্টলি কিস করতে শুরু করে। ঠিক তখনই কিস করাটা স্বপ্ন দেখছিল। স্বপ্নটা ভেঙে যাওয়ার পর আরও এম্বারেস ফিল করে হংজু। বলে, আমার শরীর খারাপের জন্যই কি আমার মাথার মধ্যে সব উল্টোপাল্টা ভাবনা চিন্তা আসছে? আমি বরং ওর রুম থেকে বেরিয়ে আমার রুমে চলে যাই। দুজনের রুমই ওদের পাশাপাশি ছিল। তখন হংজু নিজের রুমে যেতে যায়। সিঁড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে উঠতে গেলে তখন হুইয়ং বলে, আমি তোমাকে মানা করেছিলাম না ঘর থেকে বেরোবে না, আবার বেরিয়ে এসেছো কেন? ওকে তখন কোলে কোলে তুলে এখানে একটা চেয়ারে বসিয়ে দেয়। তারপর ও নিচে গিয়ে খাবারগুলো নিয়ে আসে। বলে, তুমি অত্যন্ত জেদি একটা মেয়ে, কাল সকাল অবধি একটু অপেক্ষা করো না, হয়তো অনেকটা সুস্থ হয়ে যাবে। তখনও বলে, আমি আসলে তোমার ক্লোজ আসতে চাইছি না। স্কুলে যে ঘটনাগুলো ঘটেছিল তুমি কি সেগুলো সব ভুলে গেছো নাকি? নাকি সুযোগ বুঝে এখানে আমার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছো? তারপর হংজুর আবারও কিস করার মোমেন্টটার কথা মনে করলে ওর অস্বস্তি হতে লাগে। এদিকে হুইয়ং ওর জন্য সুন্দর করে বিছানা পেতে দেয়। তারপরও মনে মনে বলে যে তুমি বুঝবে না আমার ফিলিংসটা কি। তার কাছেই ওর কাছে ওর বন্ধু জোসেফের ফোন আসে। জোসেফ ওকে ফোন করে বলে যে তুই তাড়াতাড়ি ফিরে আয়, তোর এখনো আসতে দেরি হচ্ছে কেন, তোর অ্যানিমেশনের কাজ কত দূর গেল। এরপর আমরা জুনোকে দেখি। জুনো এখানে অ্যানিমেশন মুভি দেখছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন ওর সাথে এখানে হংজুর রিলেশন ছিল, তখন ও একটা ইন্টারভিউতে গেছিল। সেই ইন্টারভিউটা মেনলি করার কারণই হচ্ছে হংজু অনেক অনেক উচ্ছ্বসিত ছিল ওর ইন্টারভিউ দেখবে বলে। কিন্তু ইন্টারভিউতে গিয়ে এখানে হংজু ঘুমিয়ে পড়ে। জুনও ওকে ডেডিকেট করে অনেকগুলো কথা বলে যে আমার এই লাইনে এসে কাজ করা বা আমার বই লেখা শুধুমাত্র আমার বেস্ট ফ্যানের জন্য। ওই আমার বইয়ের প্রথম পাঠক আর আমি চাই ওই প্রথম পাঠক সবসময় থাকুক। তখনও বাড়ি ফেরার টাইম হয়। এদিকে হংজু ঘুমিয়ে থাকে। ঘুমন্ত অবস্থায় ছোট্ট শিশুর মতন হংজুকেও আদর করতে যায়। পিছন থেকে একটি মেয়ে এসে জুনোকে প্রপোজ করতে গেলে জুনো বলে, আমি অলরেডি একটি মেয়ের প্রেমে পড়ে গেছি। আর এখানে দেখানো হয় যে জুনো আর হংজু আগেও একটা অ্যানিমেশনে একসাথে কাজ করেছে, একজন প্রডিউসার একজন ডিরেক্টর। তখন ওর কোওয়ার্কার ওর কাছে চলে আসে। বলে, তোমাদের দুজনের ভালোবাসা কি আবারও এক হতে পারবে? আমার মনে হয় না সেটা আর সম্ভব বলে। তখন জুনো বলে, আমি এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবো না। এরপর হুইয়ংকে দেখি ও জুনোর ভিজিটিং কার্ডটা দেখতে থাকে। তখনও মনে মনে জুনোর কথা আবারও মনে পড়ে যায়। সেদিন রাত্রির ওরা দুজনেই ম্যানহোলে আটকে থাকে। তখন এখানে যখন হংজুকে জিজ্ঞেস করে জুনোকে কেন পছন্দ করো, জুনো বলে যে ও অনেক হ্যান্ডসাম তাই জন্য। আর ওরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। তখনও বলে, তুমি একটা সত্যি কথা বলো নইলে মার খাবে। তখনও বলে, আমি স্কুলে একবার অঙ্ক পরীক্ষায় একটা অঙ্ক ভুল করেছিলাম। অঞ্জু বলে, তাতে কি, তুমি তো ফার্স্ট বয় আর আমি লাস্ট গার্ল, আমি তো সব কিছু ভুল করি। আচ্ছা তোমার কি পছন্দ? তখন ভুলবশত হুইয়ং বলে দেয় যে আমি অ্যানিম ভিডিও ভালোবাসি, আমি অ্যানিম ভিডিও বানাতে চাই ভবিষ্যতে। হংজু বলে, কেন অ্যানিম ভিডিও? অ্যানিম ভিডিও তো আমারও ভালো লাগে। আচ্ছা তুমি এত পড়াশোনায় ভালো, শুধু অ্যানিম ভিডিও কেন? শোনো না, তুমি অ্যানিম ভিডিও বানানোর কাজটা আমার উপর ছেড়ে দাও, আমি আমার চাকরির 5% তোমাকে দেব, মাইনে পেই। এরপর সকাল হয়ে যায়। সাংপিল আর হেজিওকে এসএমএস করে জিজ্ঞেস করে আগের দিনের রাত কেমন কাটলো। এটাতে হংজু একটু লজ্জা পায়। পরের দিন ঘুম থেকে উঠেই দেখে হুইয়ং অনেক অনেক ব্রেকফাস্ট ওর জন্য রেডি করে রেখেছে। একটু অন্যভাবে হুইয়ং ওর খাতিরদারি করতে থাকে, ওকে অনেক খাবার দেয়। তারপর ও খাবারগুলো খেতে থাকে। ফলে খাবারগুলো খুব বেশি সল্টি হয়নি। তখন এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও আগেই সাংপেলের থেকে জেনে নিয়েছিল এখানে হংজু কি কি খাবার খেতে ভালোবাসে। এমনকি ওর প্রিয় কেকটা অবধি আনিয়ে রেখেছে, যেটা হেজি আনতে হেল্প করেছে। তারপর ওকে জিজ্ঞেস করে, তোমার কথা মনে আছে সেদিন রাত্রিরের গল্পে আমরা আবারও চলো ফিরে যাই। তুমি সেদিন রাত্রিরে আমাকে প্রমিস করেছিলে তোমার চাকরির মাইনা থেকে 5% দেবে, তাহলে সেটার কি হলো? সেটা আমাকে দিতেই হবে। হেজি যখন বলে যে তুমি ব্লাইন্ড ডেটে যেতে গেছিলে একটা অন্য মেয়ের সাথে,
বা ও গেছিল আর জুনোর থেকে মুভ অন করার জন্য একটা সম্পর্কে জড়াতে চায়, কিন্তু তখনই তোমার সাথে ওর দেখা হয়ে যায়। আমার মনে হয় তোমরা আবারও রিলেশনটা শুরু করো। কিন্তু এখানে হংজু বলে হেজিকে যে আমি এখানে প্রথমে ওর সাথে একটা বন্ধুর মতন সম্পর্ক করতে চাই। হুইয়ং বলে যে আমি চাই না একটা ভালোবাসার সম্পর্ক হুট করে হোক, প্রথমে আমরা অনেক ক্লোজ বন্ধু হব, তারপর একে অপরকে ভালোবাসবো। তো এইভাবে দুজনে খুব সুন্দরভাবে গল্প করতে থাকে। তখনও বলে যে বেশ দেখা যাক তোমরা কি হও, তুমি অনেক খেতে পারো। তারপর আমরা জুনোকে দেখি। জুনো এখানে হংজুর অফিসে গিয়ে দেখে ও আজকে কাজে আসেনি, যে কারণে ও জানতে পারে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে যখন হংজু একা হাঁটার চেষ্টা করছিল তখন জুনোর বাড়ির সামনে ওকে অবস্থায় দেখে নেয়। জুনো বলে তুমি কাজের অজুহাত দিয়ে তুমি কি এখানে ছুটি কাটাচ্ছ, তাহলে আমি কিন্তু তোমাকে কাজ থেকে তাড়িয়ে দেবো। কথাটা শোনা মাত্র হংজু এখানে এসে প্রতিবাদ করে। উইয়ং কিছু বলার আগেই ও বলে দেয় যে চাইলে যা খুশি তাই করতে পারো, আমাকে বাদ দিয়ে দিতে পারো, আমি তোমার পার্সোনাল চাকর নই। আর একটা জিনিস, আমার সাথে পার্সোনালি কিছু করার চেষ্টাও করো না। জুনু এই কথাটা মেনে নিতে পারে না, ওর ইগো হার্ট করে আর ও তখন ওখান থেকে চলে যায়। এই কষ্টটা হংজুর প্রচণ্ড হয়, ওর মনটা ভেঙে যায়। উইয়ং ওপরের সিঁড়ি দিয়ে উঠে আসে, দরজার ফাঁক থেকে দেখতে পায় মাথা নিচু করে হংজু বসে বসে মন খারাপ করে রয়েছে আর কাঁদছে। তখনও বলে কি জানি না, খুব এম্বারেস ফিল করে, তুমি সবসময় আমার ব্যর্থ ভালোবাসার সাক্ষী কেন হয়ে থাকো। তখন হুইয়ং বলে তাহলে চলো আমরা সাফল্যের দিকে এগোই, খুব তাড়াতাড়ি সবকিছু বদলে যাবে, বলেই ওকে কিস করতে শুরু করে। আর এখানে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হুইয়ং বারবার করে হংজুকে এভাবেই চেয়েছে, সবসময় লুকিয়ে ওকে দেখতো। সেদিন রাত্রিরে যেদিন ওরা ম্যানহোলে কাটিয়েছে সেদিন হুইয়ং ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিল আর হংজুর হার্টবিটটা বেড়ে গেছিল। ও বলছিল যে কেন আমার হার্টবিট এত বেড়ে গেল। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে হুইয়ং যখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়ায় তখন ও হংজুকে অপর প্রান্তে দেখতে পায়। ও ভাবে যে হংজুকে এবারও নিজের মনের কথাটা বলবে। ঠিক তখনই ওর মা ফোন করে জানায় তোমাকে ইউএসএ যেতে হবে, আমরা এই মাসে ইউএসএ তে শিফট করব। তো হুইয়ং নিজের মায়ের মুখের ওপরে কোনো কথা বলতে পারে না। রাস্তার ও প্রান্তে থাকা হংজু ওকে দেখে চিৎকার করে ডাকতে থাকে, বলে তুমি ওখানেই দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কিন্তু হুইয়ং ওর জন্য আর অপেক্ষা করে না, কারণ মনে মনে ভাবে এটাই হয়তো আমাদের ভবিতব্য, আলাদা হয়ে যাওয়া। আর তারপরেই ও থেকে দূরে চলে যায় ইউএসএ তে। তো আজকে যখন ওর বাড়িতে একই সাথে সময় কাটায় তখন ও হংজুকে বলে হয়তো এটাই ভাগ্যে ছিল, তাই আজ আমরা আবারও মিলিত হলাম, এই বলে ওকে কিস করে নেয়। তখন হংজু বলে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে, তুমি এসব কি করতে চাইছো। এবার হুইয়ং ওর মনের কথা বলে বলে যে আমি তোমাকে পছন্দ করি, আগেও করতাম, আজও করি, হয়তো ভবিষ্যতেও করব। আজ থেকে তোমাকে আমি সত্যিটা শুধু জানিয়ে দিলাম। এটা বলে হুইয়ং ওর বাড়ি থেকে চলে যায়। এরপর আমরা হেজিকে দেখি মিস্টার সনের জন্য ও দেখা করতে এসেছে। মিস্টার সনকে দূর থেকে দেখে ও হাত নাড়লে মিস্টার সন ভয়ে ওর থেকে দূরে পালিয়ে যায়। ইভিং স্টাফ রুমের দিকে ছুটে ওখান থেকে ছুটে পালাতে থাকে। হেজি যতবারই মিস্টার সনের পিছন করার চেষ্টা করে ততবারই ওখান থেকে ধাওয়া হয়ে যায়, নিজেকে লুকিয়ে নেয়, গুটিয়ে নেয়। তারপরের সিনে আমরা এখানে দেখতে পাই ওদের বন্ধুরা এখানে পেঁয়াজ ছাড়াচ্ছে। তো ওখানেই হংজু চলে আসে, বলে আমি তোমাকে এখানে সব কাজে হেল্প করবো, চলো আমি তোমাকে পেঁয়াজ ছাড়াতে হেল্প করি। তখন ওদের বন্ধু সাংপিল বলে তুই আজকে এই কাজ করছিস, তোর ব্যাপারটা কি, তুই কি টাইম পাস করার জন্য এসেছিস, তো ঠিক আছে আরো ভালো করে ছাড়া, বলে সাংপিল ওকে আরো খানিক কটা পেঁয়াজ দিয়ে দেয়। এদিকে আঙ্কেল বেইকের বাড়ির সামনে সেই গাড়িটা আবারও পার্ক করা হয়েছে। গাড়ির মালকিনকে বলে আপনাকে কতবার না বলেছি যে আপনি এখানে গাড়ি পার্ক করবেন না, কিন্তু উনি খুব রুডভাবে বলে। আঙ্কেল বেইক এই মহিলাটিকে মনে মনে পছন্দ করতো, তাই এর সাথে খারাপ বিহেভিয়ার করতে পারে না, শুধু বলে তুমি আমার প্রথম ভালোবাসা বলে তোমার সাথে আমি খারাপ বিহেভিয়ার করতে পারছি না। কিন্তু মহিলাটা খুব খারাপ বিহেভিয়ার করে ওখান থেকে চলে যায়। এরপর নিজের মনেই হুইয়ং হাসতে থাকে, মনে মনে ওখানে হংজুর কথা ভাবতে থাকে। আঙ্কেল বেইক এসে বলে যে তোকে এখান থেকে নিয়ে যাবে তোর মা ফেরত, তোকে ট্রান্সফার করে, তোর কি এই ব্যাপারে কিছু বলার নেই। হুইয়ং বলে আমি এখন যেতে চাই না, আমার আর কাউকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আঙ্কেল বেইক বলে কেন, কি হয়েছে, তুই কাউকে নিয়ে মাথা ব্যথা সত্যিই করিস না। তারপরের সিনে হেজিকে দেখি স্টাফ রুমে এসেও মিস্টার সনকে অনেক করে খুঁজতে থাকে। মিস্টার সনকে বলে আপনার সাথে কথা বলতে চাই। মিস্টার সন বলে হ্যাঁ কি বলতে চাও বলো। তখন ও বলে যে মাউন্টেনে ক্লাইম্ব করার জন্য আমাকে হেল্প করেছিলে, আচ্ছা একটা কথা বলো তো, আমার বোনও আমাদের সাথে যাবে, তোমার এটাতে কোনো প্রবলেম নেই তো।
মিস্টার সন বলে, না সেরকম কিছুই নেই। তারপর ওখান থেকে হেজি চলে যায়। এর পরের সিনে হুইয়ংকে দেখেও নিজের মনে কাজই করছিল, আর এখানে কাজ করতে করতে হংজুর ছবি দেখছিল। হংজু এখানে রেস্টুরেন্টে বসে একা খাবার খেতে থাকে। হংজুকেও ফোন করে কিন্তু ফোনটা রিসিভ করে না। সাংপিল জিজ্ঞেস করলেও মুখে খাবার ঢুকিয়ে বকবক করতে থাকে, যেটা কেউই বুঝতে পারে না। তখনও বলে, তুই কি এখানে কোনোভাবেই হুইয়ংকে ফোন করেছিস? সাংপিল বলে, হ্যাঁ করেছি, তো কি হয়েছে? আর ওখানে হুইয়ং আসার আগে তাই জন্য হংজু ভয়ে পালিয়ে যায়। সাংপিল বলে, জানি না কি ব্যাপার চলছে তোদের মধ্যে, তোরা কি লুকোচুরি খেলছিস নাকি? এরপর বাস স্ট্যান্ডে হংজু গিয়ে ওই সিটের ওপর বসে, যেখানে যেতে ওই পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। সেদিনের দিনটা মনে করে ওর মনটা খারাপ হয়ে যায়, কারণ সেদিনও ওর সাথে দেখা করতে গেছিল, কিন্তু সেই দেখাটা হয় না। এর পরের সিনে আমরা জুনোকে দেখি। জুনো এখানে কনস্ট্যান্টলি হংজুকে মেসেজ করছিল, পুরনো কালো চিঠিগুলো পড়ছিল, আর সেইগুলো চিঠিগুলো একটা কালো কাগজের মধ্যে লেখা। কালো রং আমার প্রিয়, কালো রঙের মতন দৃঢ় আমার ভালোবাসা। এই ইমোশনাল কথাগুলো পড়তে পড়তে জুনও অনেক নেশাও করছিল। তারপরের সিনে হংজুকে দেখি, ও এখানে বাসে করে যেতে যেতে নিজের পুরনো ওকে দেখতে পায়। নিজেকে নিয়ে ভাবে যে কিভাবে হুইয়ং এর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ওদের শেষ দেখাটা অব্দি হয়নি। তারপরে এখানে স্কুলের ঘটনা ভাবে। যখন হুইয়ং ইউএসএ তে চলে যায়, তখন এটা যখন হংজু জানতে পারে, হংজুর মনের ভেতর একটা অদ্ভুত খারাপ লাগাও ছিল। তারপরও মনে মনে ভাবে, এটাই ভালো আছি, কোনো সম্পর্ক ছাড়া, কোনো চিন্তা ছাড়া, কোনো দ্বিধা ছাড়া। এদিকে কনস্ট্যান্টলি জুনহোকে মেসেজ করতেই থাকে। জুনোর মেসেজটা কেউ খেয়াল করে না। পরের দিন সকালেও তো মেডিটেশন করছিল। ঠিক তখনই ওকে দরজায় খটখট করে কেউ ডাকে। দরজা খুলে ডাকে, সাংপির এসেছে। সাংপির বলে, আজকে আমরা সকলে মিলে মাছ ধরতে যাচ্ছি, তুমিও আমাদের সাথে চলো। হংজু বলে, না আমি আর যাবো না, তোমরা দুজন যাচ্ছ, তোমরা দুজনেই এনজয় করো। ও ভাবে যেখানে হুইয়ং আর সাংপিল ছাড়া কেউ নেই। তখন হংজুকে বলে, এখানে আঙ্কেল বেইকও আছে, কোনো প্রবলেম হবে না, চলো। তারপরে দেখানো হয় যে আঙ্কেল বেইক আর সাংপিল সামনে বসে, হুইয়ং আর হংজু একসাথে পিছনে বসে আসছিল। আর এখানে অস্বস্তি ফিল করছিল হংজু, কারণ আগের দিন ওর সাথে কিস করার যে ঘটনাটা ঘটেছিল, তার জন্যই ও এখানে হুইয়ংকে ইগনোর করছিল। এরপর ওরা ওদের স্পটে পৌঁছে যায়। সেখানে গিয়ে হুইয়ংকে হংজু নামতে হেল্প করে। হংজু তখন বলে, তুমি বুঝতে পারছো না, সেদিনের এই ঘটনাটার পর থেকে আমি আনকমফোর্টেবল ফিল করছি, তোমার কি এটাতে মজা লাগছে? হুইয়ং এর কথাতে হংজু বিরক্ত হলেও ওর করার কিছু নেই। এরপরও ওয়াশরুমে চলে যায় আর নিজের মনে বকবক করে যে তুমি একটা পাগল, আমি তোমাকে এভাবে কোনোভাবেই পাত্তা দেবো না। এরপর বলে, আগের দিন রাত্রিরে যেটা হয়েছে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি পিছনের সিটে বসবো। হংজু পেছনে বসতে গেলেও দেখে সাংপিল আর আঙ্কেল বেগ দুজনেই চলে যায়। তখন হুইয়ং ড্রাইভ করতে আসার বাধ্য হয়ে ওকে ওর পাশে বসতে হয়। তখন দেখে ফোন খুলে যে জুনোর মেসেজগুলো। জুনো অনেক কিছু লিখেছে যে রাত্রিরে অনেক ড্রিঙ্ক করেছিলাম, তাই ভুলভাল মেসেজ করেছি, তো সোজা কাজের কথায় আসি, তোমাকে আমি কাজ থেকে টিম থেকে বের করে দেবো। এরপরে ওরা দুজনে ওয়ালনাট কেক খেতে থাকে, খেতে খেতে পুরনো কথা বলতে থাকে আর বলে, ওই দেখো আমাদের সমুদ্রও এসে গেছে। এরপর সকলে মিলে মজা করে ওদের রিসর্টে চলে যায়। এরপর সমুদ্র দেখতে যায়। দেখে যে রিসর্টে ছিল সেখানে গ্রিল করারও ভালো বন্দোবস্ত ছিল, সবকিছুটাই বেশ সুন্দর ছিল। আঙ্কেল বেইক আর সাংপিল এখানে আগে ফিশিং করতে চলে যায়। ওরা ফিশিং করা নিয়ে প্রচুর এক্সাইটেড থাকে। এরপর হুইয়ংকে জিজ্ঞেস করে যে তুমি কবে ফিরে যাচ্ছ ইউএসএ? হুইয়ং কোনো উত্তর দেয় না। হংজু তারপর একটু ক্লান্ত হয়ে নিজের রুমে শুয়ে পড়ে। তারপর হংজু ফোনে হেজিকে বলতে থাকে, আমার ভালো লাগছে না, এই হুইয়ংকে কত ইগনোর করব, একই সাথে আমরা রয়েছি। তারপরের সিনে আমরা প্রফেসরকে দেখি। এখানে ফিজিশিয়ান টিচার মিস্টার সনের সাথে কথা বলে। তুমি কি আবারও ব্লাইন্ড ডেটে যাচ্ছ? তোমাকে দেখে আমার খুবই ভালো লাগছে। মিস্টার সনকে দেখে যতবারই হেজি হাত নাড়ে, মিস্টার সন ওর থেকে পালিয়ে যায়। এরপরে আমরা দেখি হংজু আর হুইয়ং দুজনে ওই স্পটে চলে যায়, যেখানে সাংপিল আর আঙ্কেল বেইক আগে থেকে ফিশিং করছিল। ওরা গিয়ে ওখানে অপেক্ষা করে। সাংপিল আর বেইক এখানে দুজনে একসাথে থাকতে থাকে, কিন্তু তখনই সাংপিল বলে, চলো আমরা একটু এগিয়ে যাই। হুইয়ং ওর সাথে এগিয়ে যায়। এদিকে জুনহো নেশা করে অজ্ঞান অবস্থায় পড়েছিল। ও ফ্রেন্ড এসে ওকে উদ্ধার করে, আর সেখানে ওকে জানানো হয় যে ও এরকমভাবে চলতে থাকলে কিভাবে প্রজেক্টটা শেষ করবে। প্রজেক্টটার মধ্যে পার্সোনাল লাইফ আর কাজকে গুলিয়ে ফেলা হচ্ছে। কেন এরকমটা করা হচ্ছে, পিটার স্পেনের রিপ্রেজেন্টেটিভ এই কথাটা পরিষ্কার জানিয়ে দেয়। তারপরে এদিকে হংজুর কাছে ফোন আর মেসেজ আসে, আর তখন এখানে দেখানো হয় সাংপিলরা প্রচুর সুন্দর ভালোই ফিশিং করছিল, আর এদিকে হুইয়ং এর মন পড়েছিল হংজুর দিকে। হংজু দূরে আঙ্কেল বেইকের কাছে কি করছে, ফিশিং করতে করতে
বারবারও তাকাতে থাকে। সাংপিল বলে, তুই কি করতে চাস? তুই ফিশিং করবি না ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকবি? ঠিক তখনই এখানে হুইয়ং খেয়াল করে হংজু হেঁটে হেঁটে কোথাও একটা যাচ্ছে। পাথরের খাঁজের মাঝখানে এখানে শামুক ঝিনুকগুলো পড়েছিল, সেগুলো ও তোলবার চেষ্টা করে, কিন্তু পায়ে ব্যথা থাকার কারণেও ঠিকভাবে নিচু হতে পারছিল না। কিন্তু হুইয়ংয়েরও তোলার মন ছিল না, যেহেতু হংজু বলেছিল তাই জন্য ওকে ও তুলতে এগুলো হেল্প করে আর ওর টুপির মধ্যে সেগুলো সঞ্চয় করতে থাকে। টিচার সন আর হেজি দুজনে একসাথে ডেট করতে বেরোয়। ওরা দুজনে গল্প করতে করতে বলে, আমরা পরের দিন বেড়াতে যাব। ঠিক তখন এখানে হেজির দিদি ফোন করে বলে মিস্টার সন নাকি ওর সাথেও আগে ডেটিংয়ে গেছিল। হেজি তখন মিস্টার সনকে জিজ্ঞেস করে, তুমি কি আমার দিদির সাথেও ব্লাইন্ড ডেটে গেছো? এই কথাটা শুনে হেজির মুডটা এখানে খারাপ হয়ে যায় আর সনের উপরও অনেক রেগে যায়। এদিকে কারণ ওরাও এখানে আসছে হুইয়ংদের সাথে টাইম স্পেন্ড করতে। এদিকে হুইয়ং আর হংজু এখানে ফিশিং করতে গিয়ে প্রচুর মজা করে। দুজনে অনেক অনেক শামুক, ঝিনুক, অক্টোপাস এইসব ধরার চেষ্টা করে। ধরতে ধরতে হঠাৎ করে খেয়ালই করে না ওরা দুজনে অনেকটাই কাছাকাছি এসে যায়। আর তখন ওখানে ওদের দুজনের মধ্যে রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। হুইয়ং যাতে ওকে আবারও কিস করতে না পারে, হংজু তাই ওর মুখটা চেপে ধরে। বলে যে, তুমি আমার মুখটা চেপে ধরলে কেন? তুমি কি ভাবছিলে আমি তোমাকে আবারও কিস করব? আর এদিকে জলের মধ্যে ওদের টুপিটা ভেসে চলে যায়, সবকিছু ভেসে যায়। ঠিক তখনই ও দেখতে পাই হেজি এখানে জোরে জোরে রসুন ছিঁড়ছে। সেটা দেখেও বুঝতে পারে হেজির মুডটা অফ রয়েছে। সাংপিল তখন এখানে বলে, তোমাকে কোনো হেল্প করতে হবে না, তুমি জাস্ট বসে এনজয় করো। এখানে ছেলেরা রান্না বান্না করতে থাকে। হেজি আর হংজু দুজনে বাইরে একটু পার্সোনালি কথা বলতে যায়। হেজি তখন সবটাই বলে যে, যে সম্পর্কে আমি যেতে চাই সেটা কখনোই আমার সফল হয় না। আজ তোকে সত্যি কথা বলি, হুইয়ংকে আমি কোনোভাবেই ছাড়তে চাইনি। আর মিস্টার সনের সাথেও আমার কোনো রিলেশন নেই, তবে হ্যাঁ আমি রিলেশন করতে চাই। কিন্তু মিস্টার সন অলরেডি আমি জানতে পারি আজকে আমার দিদির সাথে ডেটিংয়ে গেছিল। এই কথাটা জানার পর থেকেই আমার মনটা ভেঙে গেছে। তো মিস্টার সনকে আমি যখন অফার করি যে তুমি আমার সাথে ডেট করবে বা বেরোবে, মিস্টার সন আমাকে না বলে দেয়। আমার এখন কি করা উচিত? তখন হংজু বলে, তুই হঠাৎ করে মিস্টার সনকেই বা লাইক করছিস কি করে? হেজি বলে, জানি না, হয়তো পছন্দ করি। ওনার আবভাব বা ওনার বিহেভিয়ার আমাকে আকৃষ্ট করছে। তারপরে সাংপিল এখানে সকলের জন্য ভালো মন্দ রান্না করেছিল। দুই বন্ধু ওদের গল্প শেষে ঘরে ফিরে আসার কথা ভাবতে থাকে। তারপর দুজনে ফিরে এসে দেখে প্রচুর রান্না বান্না হয়েছে। সকলে রাগ অভিমান ভুলে গিয়ে নিজেদের মতন খাওয়া দাওয়া শুরু করে। একদিকে হেজি আর মিস্টার সন, আরেকদিকে হুইয়ং আর হংজু, আর বাকি সাংপিল আর আঙ্কেল বেইক তো রয়েছেই। ওরা সকলে মিলে অনেক ছবিও তোলে আর খুব আনন্দ করে খেতে থাকে। এই দিনের রাত্রির ডিনারটা সকলের খুব আনন্দের সাথে কাটে। তারপরে ফ্ল্যাশব্যাকে একটা ঘটনা দেখানো হয়, যেখানে দেখানো হয় হংজুর ছেলেবেলায় ওর আন্টিও ওকে ছেড়ে চলে গেছিল আর ওর মমও ওকে না নিয়ে ছেড়ে চলে গেছিল। রাস্তায় ওদেরকে খুঁজতে খুঁজতে ও চলে যায়। ওর আন্টিকে বলে, যা, তোমার তো শীঘ্রই আমার ভাই হবে, তুমি আন্টি কোথায় যাচ্ছ? ওর আন্টি ওকে কোনো উত্তর না দিয়ে চলে যায়। ঠিক এইভাবে জুনহো ওকে একদিন ছেড়ে চলে গেছিল। সেই দিন থেকেও মনে মনে ঠিক করে নিয়েছিল যে আমি আর কোনোদিন এরকম কিছু করব না। আর এটা ওর একটা স্বপ্ন ছিল। স্বপ্নেও দেখতে পাই হুইয়ংও চলে যাচ্ছে। বলছে, তুমি তো আমাকে আটকাতে চাওনি, আমি কি সত্যিই থেকে যাব না ইউএসএ চলে যাব? স্বপ্নটা যখন ওর ভাঙে তখন হংজুর মনটা অনেক খারাপ হয়ে যায়। ঘুম থেকে উঠেও ভাবে, সবাই আমাকে ছেড়ে চলে যায় কেন? এরা গেলই বা কোথায়? এরপরে দেখি মিস্টার সন আর হেজি এরা দুজনে ফিশিং করতে যাচ্ছে, একটু সাইডে ঘুরতে যাচ্ছে। ওদের সাথে সাংপিল আর আঙ্কেল বেইকও ছিল। ওরা দুজনে অঘোরে ঘুমোচ্ছিল। আগের দিন অনেক ড্রিঙ্ক করার কারণে সাংপিল বলে, আমার মাথা ব্যথা করছে। তো এখানে হেজি ওদেরকে ওষুধ দিয়ে দেয়। এদিকে আঙ্কেল বেইকের একটা ইম্পর্টেন্ট ফোন আসে, বলে আমাকে অফিসে ফিরে যেতে হবে, জরুরি একটা কাজ আছে। তো এরা চারজনে চলে যায়। এখানে থেকে যায় শুধুমাত্র হুইয়ং আর হংজু। হংজু তখন হুইয়ংকে বলে, আমরা তাহলে কিভাবে ফিরে যাব? আমরা আজকেই ফিরে যাব তো? হুইয়ং বলে, হ্যাঁ আমি সবকিছু চেক করে নিচ্ছি, এগুলি সব গুছানো হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। ঠিক তখনই হংজু একটু ইমোশনাল হয়ে যায়। হুইয়ং বসলে বলে, আমি আজকে একটা স্বপ্ন দেখেছি, জানি না এর মানে কি, তুমি আর পিছনে সরে যেও না, বলে ওকে কিস করতে থাকে আর দুজন দুজনকে কিস করতে থাকে। এখানে দুজন দুজনের ভালোবাসা মুখে প্রকাশ না করলেও এক প্রকারে মনে মনে ওরা স্বীকার করেই নেয়। এখানে দেখানো হয় জুনো যেদিন ওকে ছেড়ে চলে গেছিল, জুনোরও সেদিন অনেক কষ্ট হয়েছিল, কিন্তু জুনো নিজে ভালো কোনো গল্প লিখতে পারছিল না বলেও সেই মুহূর্তে সম্পর্কটা থেকে স্পেস নিতে চেয়েছিল।
দেখতে পাচ্ছি হুইয়ং আর হংজু দুজনে অনেক ক্লোজ এসে গেছে। দুজনের মধ্যে একটা রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। দুজনই যখন ফিল করতে পারে যে ওরা একে অপরকে সত্যি মন থেকে ভালোবাসে, তখন এখানে হংজু নিজেকে সারেন্ডার করে দেয় যে এখনই সবটা তাড়াহুড়ো করা ঠিক নয়। এরপর হুইয়ং এর সাথেও দুপুরে লাঞ্চ করতে থাকে। এদিকে সকলেই এগিয়ে যায়। তখন ওকে জিজ্ঞেস করে যে তুমি একটা সত্যি কথা বলো তো। কিন্তু ওদের কথার মাঝখানে ব্যাঘাত ঘটে। আঙ্কেল বেইগ বারবার করে এখানে হুইয়ংকে ফোন করতে থাকে। হুইয়ং ফোনটা কেটে দেয়, তো তখন হংজুর ফোনে ফোন করে। এরপর ওরা দুজনেই বাড়ি ফিরে আসতে থাকে। দুজনের মনই আজকে অনেক অনেক খুশি ছিল। বারবার করে আঙ্কেল বেইগ ওকে ফোন করতে থাকে। হুইয়ং তখন জিজ্ঞেস করে যে তুমি কি সত্যি হাংরি, চলো আমরা একসাথে ডিনার করি। কিন্তু হংজু এখানে ডিনার করতে যাওয়ার আগে আঙ্কেল বেইগ চলে আসে। আঙ্কেল বেইগ ওকে ওর রুমে যেতে বলে, আর এও জানায় যে ওর মা নাকি শীঘ্রই ফিরে আসছে। আঙ্কেল বেইগকে এখানে হুইয়ং এর মা জানিয়েছে যে আমার ছেলে আমার কাছে শিফট না করলে আমি তাহলে কোরিয়াতে শিফট করব। এটা নিয়ে আঙ্কেল বেইক অনেক চিন্তায় পড়ে যায়। হুইয়ং বলে হ্যাঁ, এটা কি করা যাবে। তো এখানে ওদের দুজনের মধ্যে স্নান করার দৃশ্য নিয়ে একটা মজার ঘটনা সৃষ্টি হয়। এছাড়া আঙ্কেল বেইক একটা চাপের মধ্যেই থাকে। যখন হুইয়ং দেখে আঙ্কেল ঘুমোচ্ছে, তখন ও ভিডিও কলে ওর বন্ধু জোসেফের সাথে কথা বলে। জোসেফ বলে যে তুই কি সত্যি এখন এই মুহূর্তে দেশে ফিরে আসবি না, তোর সাথে কি হয়েছে। হুইয়ং বলে একটা কোইন্সিডেন্ট ঘটেছে। তখনও বলে ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আয়, তোর মাও হয়তো তোর জন্য অপেক্ষা করছে। তার পরের সিনে হুইয়ং ফোন কেটে দেওয়ার পর হংজুকে টেক্সট করে। হংজুকে বলে তোমার সাথে আমি দেখা করতে আসি, তুমি কি ঘুমিয়ে পড়েছো। হংজু বলে যে হ্যাঁ, আমি অলরেডি শুয়ে পড়েছি, আর আসার দরকার নেই। হুইয়ং তখন বলে যে সত্যি তুমি জানো, কিন্তু একটা কথা বলি, আমার মনের কথা, আমি তোমাকে অনেক অনেক পছন্দ করি আর ভালোবাসি। তুমি শুনলে তো। হংজু কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয় আর লজ্জায় ছটপট করতে থাকে। তার পরের সিনে আঙ্কেল বেইককে দেখি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর আঙ্কেল বেইক বলে তুই এত কুল কি করে আছিস, তোর মা আসছে, তোর কি একটুও টেনশন হচ্ছে না, তুই তোর মাকে একবার ফোন অন্তত কর। এরপরও ফোনটা রিসিভ করে। ওর মা ফোন করার আগেই হংজু ফোন করে। হংজু বলে আমি একটা কাজে বেরিয়ে গেছি, তোমার সাথে পরে কথা বলবো। এখানে আমরা দেখি যে হংজু আর ওর বেস্ট ফ্রেন্ড হেজি দুজনে মিলে শপিং করতে গেছে আর অনেক পার্লারে সাজগোজো করতে গেছে। ওরা দুজনে এসবের মধ্যে ব্যস্ত থাকে। এরই মাঝখানে একটু ফাঁক পেয়ে হংজু হুইয়ংকে এসএমএস করে বলে আমি এখানে হেয়ার কাট করতে এসেছি, তো তুমি কি ফ্রি আছো এখন। তখন এখানে বলে আজকে রাত্রিরে হয়তো তোমার সাথে আমি ডিনার করতে যেতে পারবো না, যেটা আমাদের ফিক্সড হয়েছিল। কারণ এখানে হেজি আর হংজু দুজনে সাংপিলি রেস্টুরেন্টে চলে যায়। দুই বন্ধু মিলে এখানে খুব সুন্দর এনজয় করে আজকে সন্ধ্যাটা কাটায়। ওরা দুজনেই নতুন হেয়ারস্টাইল চেঞ্জ করেছে এটা নিয়ে। এদিকে হুইয়ং ছটপট করতে থাকে, কারণ সাংপিল এখানে হংজু আর হেজি ছবি পাঠাতে থাকে, বলে এরা দুই বন্ধু মিলে হ্যাং আউট করছে তোকেই ছাড়া। তারপরের সিনে আমরা আঙ্কেল বেইককে দেখি। উনি ড্রিঙ্ক করে ইমোশনাল হয়ে হুইয়ংকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বলে তুই আমার জীবনে একমাত্র আছিস, তুই আমাকে ভালোবাসিস না, দেখবি আমি আমার প্রথম ভালোবাসাকে ফোন করব। এই বলে বেইক আঙ্কেল এখানে যে যার প্রতি ক্রাশ ছিল তাকে ফোন করে, আর সেই মহিলা তো উল্টোপাল্টা কথা বলে ফোন কেটে দেয়। এরপর হুইয়ং কাঁধে তুলে আঙ্কেলকে ঘরের দিকে নিয়ে যেতে গেলে আঙ্কেল ভুলভাল কথা বলে, আর তখন হুইয়ং আঙ্কেলকে ফেলে দিয়ে হংজুর সাথে ওখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকাল হতেই সকালটা অন্যভাবে শুরু হয়। ওরা দুজনেই ফিক্সড করে যে ওরা দুজনেই বেড়াতে যাবে, আজকে দেখা করবে। এদিকে হেজিও খুব এক্সাইটেড। এই হেয়ার কার্ল করা, পার্লারে এত সাজগোজ, সবকিছু মিস্টার সনের জন্য। মিস্টার সনের আজকে প্রচুর জ্বর হয়েছে। বাবার কাছে এসে মিস্টার প্রফেসর কিম বলে যে সনকে তো আমি আমার ছেলের মতন দেখি, কিন্তু ওর খুবই জ্বর, আজকে ট্রেকিং এ যাওয়া যাবে না। আর তুই নাকি ওকে পছন্দ করিস। তো এখানে হেজি নিজের পছন্দের কথা বাবাকে বললেও মিস্টার কিম ওর কথা বিশ্বাস করতে চায় না। তারপরের সিনে আমরা দেখতে পাই হুইয়ং আর হংজুকে। ওরা দুজনেই প্রিপেয়ার হয়ে ডেটিং করতে যাওয়ার জন্য প্রিপেয়ার হয়, কিন্তু হেজি যেহেতু সনের সাথে বেরোতে পারে না, তাই ওদের সাথে জয়েন হয়ে যায়। ওরা তিনজনে মিলে একসাথে রেস্টুরেন্টে খেতে যায়। হুইয়ং এতে ডিস্টার্ব ফিল করে। তো তারপর এখানে মিস্টার সনকে অনেক করে হেজি মেসেজ করতে থাকে, কিন্তু হেজি মেসেজের কোনো রিপ্লাই আসে না। সে কারণে হেজির মুডটা অফ হয়ে থাকে। হেজি বলে তোমাদেরকে দেখে আমার আরো জেলাস ফিল হচ্ছে। তো এখানে সেয়ন কেন আমার রিপ্লাই দিচ্ছে না। সন এখানে রিপ্লাই কিছুটা লিখতেই যাবে, কিন্তু মনের ভেতরের অস্বস্তিতেও বিশেষ কিছু লিখতেও পারে না। এরপর হেজি বলে আমি কি প্রিন্সিপালের মেয়ে বলে ও আমাকে অ্যাভয়েড করতে চাইছে, আমার কি ওর সাথে দেখা করা উচিত একা। তো হুইয়ং বলে তোমার মনের ভিতর নিশ্চয়ই ফুরফুর করছে, তো তুমি দেখো কি করা যায়। তো এখানে সনের সাথে দেখা করবার জন্য হেজি ওর বাড়িতে চলে আসে। এই বুদ্ধিটা হুইয়ং রাই ওকে দেয়।
তো হেজি এখানে দেখানো হয় যে ও যেরকমটা ছিল এখন ওর অ্যাপিয়ারেন্স একদম চেঞ্জ হয়ে গেছে। তো এই সুযোগে হুইয়ং আর হংজু ওখান থেকে পালিয়ে যায়। এদিকে সনকে দেখি শরীর খারাপের জন্য ওর মা ওর সাথে দেখা করতে আসে। তখন এদিকে আবার সামনে দেখে হেজিও দাঁড়িয়ে আছে। ওর মায়ের তো এখানে হেজিকে খুবই পছন্দ। হেজিকে বলে, তোমার কি বিয়ে হয়েছে? তোমার মতন মেয়েকে আমার খুবই পছন্দ। আমার এই ছেলেটাকে তোমার পছন্দ? হেজি লজ্জায় মুখটা নিচু করে নেয়। ওর মা খুব ভালোভাবে হেজির সাথে গল্প করে। ইভেন নিজের ড্রেস নিয়ে অস্বস্তি ফিল করলো, হেজিকে বলে অস্বস্তি করার কিছু নেই। কিন্তু এখানে প্রসন এখানে দূর করে তাড়াতাড়ি করে ওর মাকে পাঠিয়ে দেয়। বলে, তুমি এখন যাও, আমাদের দুজনের কথা আছে। তোর মাকে তাড়াহুড়ো করে পাঠিয়ে দেওয়ার পর বলে, তুমি আমার সাথে সবসময় ভুলভাল কথাবার্তা বলো কেন? আর যেখানেই যাও আমার বিয়ের সম্বন্ধ দেখতে চাও কেন? এরপর মিস্টার সন হেজিকে এক প্রকার ইগনোর করতে চায়। হেজির হাতটা চেপে ধরে শুধু বলে, তোমার সাথে আমি টাইম স্পেন্ড করতে এসেছিলাম, তুমি কি টাইম স্পেন্ড করবে? কিন্তু হেজিকেও একদমই পাত্তা দেয় না, বলে, না আমি এখন একটু একা থাকতে চাই। হেজি মন খারাপ করে চলে যায়। তার পরের সিনে আমরা এখানে জুনোকে দেখতে পাই। জুনো এখানে প্রফেসর কিমের বাড়িতে এসে এখানে হুইয়ং এর ছবি দেখতে পায়। তখন দেখার পর ওকে জিজ্ঞেস করে যে এখানে কেমন আছে হংজু। কিন্তু প্রফেসর কিম খুব রেগে যায়, বলে, তুমি হংজুর মতন মেয়েদেরকে ডিজার্ভ করো না। আমি তো রিকমেন্ড করব তোমার মতন ছেলের সাথে কোনো মেয়ে যেন প্রেম না করে। এদিকে হংজু আর হুইয়ং দুজনেই খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে থাকে। ওরা দুজনেই এখানে একসাথে বেড়াতে যায় আর ওরা দুজনেই অনেক মজা করতে থাকে। তখনও বলে, তুমি জানো আমাদের পুরোনো দিনগুলোর কথা, তোমার সব মনে আছে তো? ওরা পুরোনো দিনগুলোর কথা মনে করে হাসতে থাকে। এরপর ওরা একটা গ্যালারিতে চলে যায়, যেখানে দুজনে মিলে হাঁটতে হাঁটতে এগিয়ে যায়। আর হুইয়ং ওকে প্রথম থেকে বলে, তোমার জন্য আমার অনেক চিন্তা হতো। যেদিন তোমাকে আমি শেষবার বাস স্ট্যান্ডে দেখেছিলাম সেদিন আমার বুক ধড়পড় করছিল। তোমাকে অনেক কিছু বলতে চেয়েছিলাম, সেদিনও পছন্দ করতাম আর আজও করি, আর ভবিষ্যতে সারা জীবনই করব। এটা বলে ওকে কাছে ডেকে নেয়। আর ঠিক তখনই এখানে হংজুর কাছে ফোন যায়। হংজু আর হুইয়ং দুজনেই বাড়ি ফিরে আসে। ওরা দুজনে বাড়ি ফিরে আসার পর হংজু নিজের খাটের তলা থেকে ওই বইটা বের করে, আভান্টগ্রেড লাভ স্টোরি। এই বইটা বের করার পরও নিজের কাজের কথা ভাবতে থাকে। এদিকে হুইয়ং এর এখানে হোটেলে চলে আসে, যেখানে ওর মা এয়ারপোর্ট থেকে সোজা শিফট করে গেছে। ওর মা ওকে জানায়, আমি এখানেই শিফট করলাম, তুই যখন যাবি না আমিও এখানকার অফিসেই জয়েন করব ভাবছি। হুইয়ং এবার সত্যি সত্যি চাপে পড়ে যায়। ওর মা বলে, আমার ডিসিশন আমার উপর ছেড়ে দাও। ওর মাকে তখন বলে, ছোট থেকে তুমি যেটা চেয়েছো করে এসেছি, এবার আমার পালা। তার পরের দিন মিস্টার সনের সাথে এখানে দেখা করার জন্য হেজি যায়। হেজি এখানে মিস্টার সনের দেওয়া জুতোটা ফেরত দিতে যায়। মিস্টার জন নিজের জুতোটা দেখতে পায় আর তখন বুঝতে পারে যে হেজি সেটা ফেরত দিয়েছে। আর এখানে কাগজে লিখে দিয়েছে যে আপনাকে অনেক কিছু বলার ছিল, জুতোটা ফেরত দিয়ে গেলাম। মিস্টার সন বুঝতে পারে যে হেজি হয়তো মনে মনে ওকে অনেকটাই পছন্দ করছে। এদিকে হংজু নিজের কাজের জন্য আজকে জুনোর সাথে দেখা করতে যাবে। জুনোর বাড়িতে গিয়েও কলিং বেল বাজায়। তার আগেও হুইয়ং এর বাড়িতে যায় দেখা করতে, কিন্তু হুইয়ং আজকে বাড়িতে ছিল না। ও তো ছিল হোটেলে ওর মায়ের সাথে। ওর মা ওকে নিয়ে রাস্তায় বের হয় আর রাস্তায় হঠাৎ করেই উনি হংজুকে দেখতে পায়। হংজুকে দেখতে পেয়ে নিজের ছেলের দিকে রাগ রাগ তোকে চোখে তাকিয়ে বলে, সত্যি এই কোরিয়ার শহরটা অনেক ছোট, বিশেষত সিওল শহরটা। এখানে একে অপরের সাথে দেখা হওয়াটা কোনো কোইন্সিডেন্ট নয়। তার পরের সিনে হেজিকে দেখতে পাই। হেজি সেদিক কেন ওর সাথে দেখা করতে এসেছিল সবটাই সন বুঝতে পারে, কিন্তু তার সত্ত্বেও হেজিকে ইগনোর করার চেষ্টা করে। কিন্তু হেজিকেও আজকে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু সুযোগের অভাবে সেটা ওর আর বলা হয়ে ওঠে না। হেজি ওখান থেকে চলে যাওয়ার পর ও নিজেও আফসোস করে। তখন ওকে গিয়ে বলে, মিস কিম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কালকের জন্য আমাকে মাফ করবেন। হেজি ঠিক আছে বলে ওখান থেকে চলে যায়। পরের সিনে আমরা হংজুকে দেখতে পাই যে জুনোর বাড়িতে এসেছে। জুনো দরজাটা খুলে দেয়। ভেতরে ঢোকার পর সমস্ত স্মৃতিগুলো ইচ্ছা করে জুনো সামনাসামনি রেখেছিল। ওদের একসাথে কাটানোর মুহূর্তের ছবিগুলো, চিঠিগুলো, বইগুলো, সমস্ত কিছু, যাতে এখানে হংজু সেগুলো দেখে পুরনো ভালোবাসার কথা মনে পড়ে যায়। এমনকি নিজের মানসিক রোগের ওষুধগুলো সামনেই ছিল, কিন্তু সেটাও সরিয়ে দেয়। এরপর 2 কাপ কফি নিয়ে ওরা গল্প করতে বসে যায়। এদিকে আঙ্কেল বেই প্রচুর চিন্তায় থাকে, কারণ হুইয়ং এর মা নিজে আজকে অফিসে আসছে। আর যে এখানে মিস বেইক এখানে মেন বস, তো সকলে এখানে ত্রস্ত থাকে মিস বেইকের জন্য। এখানে বেইকুক আঙ্কেলের হয়ে কফিটা এখানে হুইয়ংই নিয়ে যায়। তারপর চলে যাসি আমরা এখানে পরের সিনে হংজুর কাছে। হংজুর সাথে কাজের ব্যাপারই জুনোর নর্মালি কথা হতে থাকে। এদিকে আমরা দেখি ডোসিয়ন মিস বেইক আর কি, এখানে হুইয়ং এর মা বলে যে কাজের ব্যাপারে কথায় আসি,
তুই একদমই বদলাসনি। তো কাজের ব্যাপারে এখানে আমি শিফট করছি বলে তোদের কোনো প্রবলেম নেই তো? তার পরের সিনে জুনোকে দেখি। জুনো এখানে অ্যাংজাইটি ফিল করে, কারণ হংজু নিজেই এই প্রজেক্টটা ছেড়ে বেরিয়ে যেতে চায়। ও শুধু প্রফেশনালভাবে কাজটা করতে চায়। জুনোকে এই অবস্থায় দেখে হংজু প্রচণ্ড ভয় পেয়ে যায়। ও শুধু বলে, আমি অসুস্থ, তুমি ফিরে এলে, কিন্তু তোমাকে আমি আর কাছে পেলাম না। তার পরের সিনে আমরা হুইয়ংকে দেখি। এখানে আমরা দেখি ফ্ল্যাশব্যাকের একটা ঘটনা। যেদিন হুইয়ং আর হংজুর বাস স্ট্যান্ডে দেখা হওয়ার কথা ছিল, হুইয়ং যখন বাসে চড়ে ওখান থেকে চলে যায়, তখন হংজুর সাথে ওর মা দেখা করতে আসে। আর এখানে হুইয়ং হংজুর জন্য ওই বই আর কমিকের বইগুলো, সিডিগুলো রেখে গেছিল, কিন্তু সেই সিডি ক্যাসেট আর বইগুলো হুইয়ং এর মা নিয়ে ফেরত নিয়ে চলে আসে, বলে এগুলো নিশ্চয়ই তোমার নয়। হংজু বুঝতে পারে সবটাই। পায় জুনহো মানে হংজুর এক্সের সাথে ওর কথা হয়। জুনো ওকে জড়িয়ে ধরে, বলে আমি যদি সত্যি সত্যি অনেক অসুস্থ হয়ে যাই, তাহলে তুমি কি এখনো আমাকে ছেড়ে চলে যাবে? তুমি কি আমাকে আর আগের মতন একটুও ভালোবাসতে পারবে না? হংজু তখন ওকে বসিয়ে ওর টেক কেয়ার নিজেকে নিজেই করতে বলে। তখন জুনহো বলে, অনেকটা দশক কেটে গেছে, মাঝখানে অনেক কিছু ঘটে গেছে, তুমি অনেক কিছুই জানো না। তুমি জানো তোমাকে যখন ছেড়ে চলে গেছিলাম, তখন তার জন্য হয়তো তুমি আমায় ক্ষমা করতে পারছো না, কিন্তু আরও একটা কথাও তোমার জানা উচিত, সেই মুহূর্তটায় কিন্তু আমিও খুব একটা খুশি ছিলাম না। অনেক যন্ত্রণা আমাকেও মনে মনে ভোগ করতে হয়েছে। হংজু বলে, হয়তো আমার থেকে অনেক কম। তারপরের সিনে হুইয়ংকে দেখি। হুইয়ং এর মা মিস বেইকোকে বলে যে আমি এবার থেকে তোর উপর নজর রাখবো, এই কোম্পানিতেও আর সব তোর জীবনেও। তো এটাতে হুইয়ং প্রচুর রেগে যায়, রাস্তায় জোরে গাড়ি চালাতে থাকে, আর একটু নিঃশ্বাস নেওয়ার জন্য গাড়ির কাঁচটা নামিয়ে দেয়, কারণ ওর আজকে হংজুর সাথে দেখা করতে যাওয়ার কথা আছে। এদিকে হংজু ওর বসকে এসে জানিয়ে দেয় যে আমি এই প্রজেক্টটা করতে পারবো না, অ্যাভান্ট গ্রেট লাভ স্টোরি নিয়ে যে অ্যানিংটা বানানোর কথা ছিল সেটা আমি বানাতে পারবো না। এটা নিয়ে ওর বস প্রশ্ন বলে যে এটা আমার পার্সোনাল ম্যাটার। তোর বস ওই ব্যাপারটা একটুখানি খারাপ লাগে, আর হংজুরও খারাপ লাগে। হংজু তাই একা একটা টেবিলে বসে বসে কিছু অল্প বয়সী ছেলে মেয়েদের কথা শুনতে থাকে, কিন্তু এই ছেলে মেয়েগুলো ভাবে যে ও একটু অদ্ভুত ধরনের মেয়ে, তাই সেটাকে নিয়ে হংজু মজা করতে যায় ওদের সাথে, কিন্তু তারা ওকে পাত্তা না দিয়ে চলে যায়। এরপর হুইয়ং আসে, আর হুইয়ংকে দূর থেকে দেখতে পেয়ে হংজু ছুটে গিয়ে ওকে জড়িয়ে ধরে, বলে এত দেরি করে এলে কেন? হুইয়ং বলে, আমাকে মাফ করে দিও। এরপর ওরা দুজনে কার রেস গেম খেলতে থাকে, যেখানে ওরা দুজনেই বাচ্চাদের বাইকে উঠেছিল বলে বকাবকি করতে থাকে, আর ওরা একইভাবে জম্বি শুটার গেমও খেলতে থাকে। মোদ্দা কথা, ওরা দুজনেরই রেগুলার লাইফ থেকে, ফ্রাস্ট্রেশন থেকে বেরোনোর জন্য একটু এনজয় করে। এখানে কারাওকে করতে থাকে হংজু, আর তারপর হুইয়ং সুন্দর কারাওকেতে গান করে। এভাবে ওরা সুন্দর টাইম স্পেন্ড করে, যে বিষয়টাকে দুজনেই এখানে উপভোগ করতে থাকে। রাতের বেলা দুজনেই আনন্দ করে গল্প করতে করতে এরপর বাড়ি ফিরে আসে। এখানে জিজ্ঞেস করে যে তুমি সত্যি নিজের কাজ ছেড়ে দিতে চাও? হুইয়ং বলে, হ্যাঁ, আমার এই ব্যাপারে আর কোনো চিন্তা নেই, তবে তোমাকে নিয়ে চিন্তা, তুমি আমার মায়ের থেকে সামলে থেকো। এর পরের সিনে আমরা হংজুকে দেখতে পাই। হংজু এখানে ভিডিও কলে হেজির সাথে কথা বলছিল। হেজিকে বলতে থাকে, তোমার সাথে মিস্টার সনের ব্যাপারটা কি হলো? হেজি বলে, কি জানি, এত সুন্দর সেজেগুজে চুল সেট করে গেলাম, কোনোটাই তো কাজে এলো না। তুমি বলো যে পাহাড়ে ওঠা জুতো পরে এখন আমি কি করি? তখন হেজিকে হংজু বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এদিকে ও গ্রেট আভান লাভ স্টোরি সমেত যে যে বইগুলো এখানে জুনহোর স্মৃতি বইয়ে রেখেছিল সেগুলোকেও ডাস্টবিনে ফেলে দেয়। পরের দিন সকালে হুইয়ং যখন মর্নিং ওয়াক করতে যায়, তখন ও বইগুলোকে দেখতে পায়। হংজুও সকালে এসে দেখে বইগুলো কেউ একটা নিয়ে চলে গেছে। এরপর ওর সাথে হুইয়ংয়ের দেখা হয়। ওরা দুজনেই হাত ধরে এখানে হাঁটতে যায়, আর ঠিক তখনই এখানে হুইয়ংয়ের মা মিস বেইক চলে আসে। মিস বেইককে দেখে এখানে হংজু তো হাতটা সরিয়ে নেয়। মিস বেইক বলে, এটা কি তোমার বান্ধবী? কিন্তু হুইয়ং জোর করে হংজুর হাতটা ধরে বলে, না, ওকে আমি ভালোবাসি, ও আমার গার্লফ্রেন্ড। এটা শুনে মিস বেইক প্রচণ্ড রেগে যায়। এরপর ওকে পার্সোনালি ডেকে বলে, আমি ওকে জানি। হুইয়ং বলে, তুমি কি করে জানলে? হংজুরকে ব্যাপারে বলে যে এই মেয়েটাকে অনেক কিছু জানি। আচ্ছা, তোমাকে আমি আমার প্রপার্টি ম্যানেজ করতে বলেছিলাম, তুমি তো দেখছি সেটা ঠিকঠাকভাবে পারছো না। এটার পর হুইয়ং এর কথা বলা হয় যে তুমি ইউএসএ ব্যাক করো। এদিকে হংজু সারাদিন অন্যমনস্ক থাকে। ওকে অন্যান্য প্রজেক্টের কাজের কথা বললেও ও নিজের বসের কথা মন দিয়ে শুনতে পারে না, যে কারণে ওর বস ওকে আরও একবার চান্স দেয় যে অ্যাভেন্ট গ্রেট লাভ স্টোরি এই অ্যানিমের কাজটা যেন ও নিয়ে নেয়।
এদিকে হংজুকে যেহেতু আগের দিন হুইয়ং বলেছিল তুমি সাবধানে থেকো, তাই ও চুপি চুপি নিজের বাড়িতে ঢুকছিল যাতে কোনোভাবে হুইয়ং এর মা টের না পায়। আর এখানে পেছন থেকে হুইয়ং ওকে জড়িয়ে ধরে নেয়। তখন বলে তুমি কি জন্য এখানে এলে? যদি তোমার মা দেখে নেয়, তুমি শিওর যে আমার সাথে দেখা করতে চাও? তখন হংজুকে এখানে হুইয়ং বলে হ্যাঁ, এইবার আমি যা যা করবো আমার কাজের দায়িত্ব আমি নিজেই নেব। তখনও বলে তাই নাকি? তাহলে সত্যি এটা নেওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার যে কোনো কাজ নেই? হুইয়ং বলে চিন্তা করো না, এরকম জবলেস মানুষকে তুমি শীঘ্রই সামলে নিতে পারবে। তার পরের সিনে সাংপিলকে দেখি। সাংমিল রেস্টুরেন্টের কাজ করছিল। হুইয়ং এর হঠাৎই মাথায় আসে ও এখানে সাংপিলের হয়ে কাজ করতে যায়। সাংপিলের এখানে এসে বুঝতে পারে যে কাস্টমাররা ওর রূপের জন্য ওকে অ্যাটেনশন দিতে থাকে। আর ঠিক এই বুদ্ধিটা মাথায় খেলে যাওয়ার সঙ্গে সঙ্গে হুইয়ং সাংপিলের রেস্টুরেন্টে একজন কর্মচারী হিসেবে কাজ করতে লাগে। কিন্তু স্বাভাবিকভাবেই অভ্যেস না থাকার কারণে অনেক ভুলভাল করতে থাকে আর প্রচুর বাসন কোসনও ভেঙে ফেলে। সাংপিল এটাতে বিরক্ত হয়। কাস্টমাররা ওর জন্য প্রচুর ভালো রিভিউ দেয়। কিন্তু এরপর হংজুর সাথে ওর এসএমএস-এ কথা হয়। সাংপিল চায় না যে ও এরকম একটা ছোট কাজ করুক। এদিকে ওর মা নিজের মিটিংয়ে ব্যস্ত থাকে, যেখানে ওর আঙ্কেলকে আলাদা করে কথা বলার জন্য বাকি সবাইকে বের করে দেওয়া হয়। হুইয়ং এর মা ওর আঙ্কেলের কাজের দক্ষতা নিয়েও এখানে প্রশ্ন তোলে। আর এটা তোর আঙ্কেল বিরক্ত হলেও কিছু করার নেই। এদিকে হুইয়ং এখানে হংজুর সাথে মন দিয়ে চ্যাট করতে থাকে। হংজু একটা রেস্টুরেন্টের মহিলাকে বলে তুমি জানো হুইয়ং এর সাথে আমি এখন প্রেম করছি। কিন্তু রেস্টুরেন্টের মহিলাটি বিশ্বাস করতে চায় না। এটা নিয়েই ও এখানে হুইয়ংকে লম্বা একটা টেক্সট লেখে যে তোমাকে এর পরের দিন এই রেস্টুরেন্টে নিয়ে আসবো। হুইয়ং এখানে অনেক খুশি ছিল এই মুহূর্তে হংজুর সাথে। এদিকে ওর আঙ্কেল মিস্টার বেই চিন্তা করে যায়। এখানেও হঠাৎ করে দেখি যে মিস হেসাইকের সাথে দেখা করে। হেসাইক বলে আপনি চাইল্ডিশ বিহেভিয়ার করা বন্ধ করুন, দুজনেই আমরা 40 বছর বয়সী হয়ে গেছি। ঠিক তখনই আঙ্কেল বেইক এই হেসাকের মুখের কাছে চলে আসে আর রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হয়। হেসাক তো ভেবেই নিয়েছিল ওকে কিস করবে, কিন্তু এমনটা না করায় ও আঙ্কেল বেইকের উপর বিরক্ত হয়ে চলে যায়। এদিকে সেদিন রাত্রিরে কাজ থেকে হংজু ফিরে এসে ওর সেদিন ডেটিংয়ে যাওয়ার কথা হুইয়ং এর সাথে। রাত্রিবেলা ওরা একসাথে গ্রিল করবে, কিন্তু তখনই জুনহোর বাড়িতে এসে পুরনো চিঠিগুলোতে প্লেন বানিয়ে বানিয়ে আকাশে ছুটতে থাকে। আর হঠাৎই একটা চিঠি প্লেন হয়ে আকাশে উড়ে এখানে হুইয়ং এর মায়ের কপালে লেগে ওনার পায়ের কাছে পড়ে। আর চিঠির মধ্যে এখানে জুনহো আর হংজুর ভালোবাসার কথা লেখা ছিল, যেগুলো এখানে হুইয়ং এর মা পড়ে নেয়। এদিকে জুনও জেদ করে বসে থাকে যে আমি এগুলো নিজের কাছে রাখতে চাই না, তাই এগুলো খালি করে দিয়ে গেলাম। ওর এরকম চাইল্ডিশ বিহেভিয়ারে হংজু বিরক্ত হলেও ওর করার মতন কিছু থাকে না। জুনোকে ওর সব জানিয়ে দেয় আমি এখন যার সাথে সম্পর্কে আছি অনেক অনেক খুশিতে আছি। এরপর হংজু চিঠিগুলো কুড়োচ্ছিল আর ঠিক তখনই ওর হুইয়ং এর মায়ের সাথে দেখা হয়ে যায়। হুইয়ং এর মা ওকে চিঠি দিয়ে বলে তোমার লাইফটা দেখতে পাচ্ছি অনেকটাই কমপ্লিকেটেড। তারপরের সিনে আমরা দেখি এখানে সাংপিলের রেস্টুরেন্টে হেজি আর হুইয়ং অনেকক্ষণ ধরে হংজুর জন্য অপেক্ষা করছিল। ওদের দুজনেরই মুড অফ হয়েছিল। হুইয়ং এখানে অনেকবার হংজুকে ফোন করে এসএমএস করে। শুধুমাত্র হংজু জানিয়ে দেয় যে তোমরা আমাকে ছাড়াই খাওয়া শুরু করো, আমি একটু পরে যাচ্ছি। এদিকে সাংপিল আর হেজি দুজনে আলোচনা করতে থাকে হুইয়ং হঠাৎই কাজকর্ম ছেড়ে ওর রেস্টুরেন্টে বসে রয়েছে। বিষয়টা শুনে হুইয়ং এর একটু খারাপ লাগে। এরপরও হংজুকে খুঁজতে চলে যায়। এদিকে হংজুকে তো হুইয়ং এর মা রীতিমতন ক্লাস নিচ্ছে, বলছে যে তুমি আমার ছেলের ব্যাপারে কতটুকু জানো। তখন এখানে হুইয়ং এর ব্যাপারে হংজু সবটাই বলে যে আপনার ছেলের সাথে আমি সম্পর্কে তো আসতে চাইনি, কিন্তু ও এতটাই গুড লুকিং ভালো ছেলে, ওর মতন ছেলের প্রেমে যে কোনো মেয়েই পড়ে যাবে। বিশ্বাস করুন ওই আমার কাছাকাছি এসেছে, আমাকে প্রথমবার কিস অব্দিও করেছে। তো এই কথাটা শুনে হুইয়ং এর মা একটু অবাক হয়ে যায়। তারপর বলে হ্যাঁ আমি জানি আমার ছেলে এতটাই চার্মিং, কিন্তু তুমি এটা কি জানো ইউএসএতে ওর তুমি ছাড়া আরো অনেক গার্লফ্রেন্ড আছে। কথাটা শোনা মাত্রই হংজু বিরক্ত হয়ে ওখান থেকে উঠে চলে যায়। হুইয়ং এর মা বুঝতে পারে না ওনার প্ল্যানটা কাজ করলো কিনা। এদিকে হুইয়ং ফিরে এসে দেখে জুনহোর ফেলা ওই চিঠিগুলো। যে চিঠিগুলো দেখে ওর মনটা স্বাভাবিকভাবেই একটু কষ্টে ভরে যায়। তখন ও উঠে এসে দেখে হংজু বেঞ্চের মধ্যে শুয়ে আছে। হংজুকে বলে তুমি এভাবে শুয়ে আছো কেন? হংজু বলে যে তোমার নাকি ইউএসএ অনেক গার্লফ্রেন্ড রয়েছে। হুইয়ং বলে এটা মোদ্দা কথা নয়, আমি তোমার মায়ের কাছ থেকে এগুলো জানতে পেরেছি আর এও জেনেছি তুমি শীঘ্রই আবারও ইউএসএতে ফিরে যাবে। তাহলে এভাবে ফিরে আসারই বা দরকার কি? তুমি তো এমনিও চলে যাবে, তাহলে আমাদের এই সম্পর্কের মানে কি? হুইয়ং বলে তুমি ভুল ভাবছো, এরকমটা কিছুই করব না। হংজু বলে তুমি আগের মতনই আছো, যেমন না বলে এসেছিলে তেমনি হয়তো না বলে চলেও যাবে। এটার পরে হুইয়ং মানসিকভাবে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়। ও সোফাতে প্রচুর প্রচুর ড্রিঙ্ক করতে থাকে আর একাই শুয়ে থাকতে থাকে। ওর মা ওকে প্রশ্ন করলে বলে
আমি ঘুমোচ্ছি না, এমনি শুয়ে রয়েছি। ওর মা বুঝতে পারে যে এখানে হুইয়ং ওনার ওপরে জেদ করে এই ধরনের কাজগুলো করে যাচ্ছিল। তার পরের সিনে হংজুকে আমরা দেখি। এখানে হংজু আর হুইয়ং এর মধ্যে ছোট্ট একটা ঠান্ডাভাবে একটা লড়াই হয়ে গেছিল। হেজি পরের দিন স্কুলে জিজ্ঞেস করলে হংজু মনে পড়ে যায় পুরনো দিনগুলোর কথা। হংজু মনে করতে থাকে যে আমাকে ভালোবেসে সবসময় ও আগলে রাখতে চেয়েছে, কিন্তু আমি বোধহয় হুইয়ংকে কোথাও একটা ভুল বুঝছি। এরপর হেজি স্কুলেরই টিচার ছিল, হেজি হংজুর সাথে কথা বলতে আসে। হেজিকে সবটাই বলে। হেজি তখন বলে, তুমি কি করেছো? আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে ছাড়ো, এরকম ঠান্ডা ঝগড়া তো হয়েই থাকে। এদিকে হুইয়ংও ড্রিঙ্ক করছিল। সাংপিল ওর বাড়িতে চলে আসে। সাংপিল আসার পর বলে, তুমি কালকে এভাবে চলে এলে কেন? সাংপিলকে বলে যে তোমাকেও সরি বলি, কারণ আমি হঠাৎ করে চলে এসেছিলাম। সাংপিল অনেক বাজার করে এনেছিল, আর ওদের হুইয়ং এর বাড়িতে এসে অনেক রান্না বান্নাও করে। এখানে দেখানো হয় হংজুর সাথে হেজি আর হুইয়ং এর সাথে সাংপিল দুজনেই খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকে। দুজনেই এখানে চারজনে একে অপরের মনের কথা শেয়ার করে যে ওদের রিলেশনগুলোর মধ্যে এক্স্যাক্টলি কি প্রবলেমটা চলছে। হেজি অংজুকে অনেক করে বোঝায় যে তুমি হয়তো হুইয়ংকে কোথাও ভুল বুঝছো, ভালো মতন বোঝো আর সময় নাও। এদিকে হুইয়ংকে সেম কথা সাংপিলও বোঝাতে থাকে যে তুই হয়তো অনেক কিছুই হংজুর ব্যাপারে জানিস না, তোকে কিছু ছবি দেখাই, এই দেখ, এই ছবিগুলো দেখ। যখন আমরা প্রথম গ্র্যাজুয়েশন করি তখন আমাদের এই রকম সম্পর্ক ছিল। তুই জানিস প্রথম যখন অ্যানিম সিনেমায় হংজুর নাম বেরিয়েছিল তখনও কতটা এক্সাইটেড ছিল। আসলে ছোট ছোট জিনিসগুলো ওর জন্য অনেক কিছু ম্যাটার করে। ও জীবনে যখনই যার কাছে গেছে সেই ওকে না বলে চলে গেছে। ও শুধুমাত্র জীবনে সবাইকে ভালো মতন গুড বাই বলতে চায়, কিন্তু কেউ ওকে সামান্য সেইটুকু সুযোগও দেয় না। তার জন্য ওর মনের ভেতরে এত জমা ক্ষোভ বা অভিমান। হয়তো তোরই কোথাও ভুল হচ্ছে। তার পরের সিনে হেজিকে দেখি। মিস হেজি এখানে টিচার সনের সাথে দেখা করতে যায়। সন এখানে বাচ্চাদের ফুটবল খেলা শেখাচ্ছিল। হেজিকে দেখতে পেয়েও চমকে যায়, আর তখনও খেয়াল করে বলটা হেজির দিকেই আসছে, কিন্তু সেই বলের আঘাত ও হেজির গায়ে লাগতে না দিয়ে নিজে সহ্য করে নেয়। এরপর হেজি মিস্টার সনকে নার্সিং রুমে নিয়ে যায়। সেখানে গিয়ে ও ট্রিটমেন্ট করায় আর ওর সেবা শুশ্রূষা করে। মিস্টার সনকে বলে, আপনি ঠিক আছেন তো? তো মিস্টার সন উঠে বসেই হেজির হাতটা চেপে ধরে নেয়। তখন ওর দিকে চোখের দিকে তাকিয়ে বলে, তোমাকে একটা কথা বলার আছে। তোমাকে আমি অনেক অনেক ভালোবাসি। হয়তো এই কথাটা আমার প্রথমেই বলে দেওয়া উচিত ছিল। এটা শুনে তো হেজি নিজের কানকেই বিশ্বাস করতে পারে না। বলে, আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা বুঝলাম। এরপর মিস্টার সন ওকে কিস করতে লাগে, আর এদের সম্পর্ক সুন্দরভাবে শুরু হয়ে যায়। এদিকে আমরা হুইয়ং এর মাকে দেখি। হুইয়ংকে ঘরে দেখতে পায় না, দেখতে পায় সাংপিল হুইয়ং এর রুম থেকে বেরোচ্ছে। সাংপিলকে হুইয়ং এর কথা জিজ্ঞেস করলে সাংপিল কিছুই বলতে পারে না, কারণ সাংপিল ড্রিঙ্ক করে ওর রুমে ঘুমিয়ে পড়েছিল। এদিকে হুইয়ং এর মা মিস বেক এখানে ওর চিন্তায় চিন্তায় এখানে হংজুর বাড়িতে চলে আসে। হংজুর বাড়িতে দেখে জেদ করে হুইয়ং ওরই জন্য অপেক্ষা করছে। ওর মা ওকে ফিরতে বললে বলে যে না, হংজুর ওপর আমি অনেক অন্যায় করেছি, ওকে কাঁদিয়েছি, তাই সময় এসেছে নিজের ভুলটা শুধরে নেওয়ার। আমি কোনোভাবেই ওকে হারাতে চাই না। আমি আমার জীবনের ভালোবাসার মানুষকে কখনোই ছেড়ে বাঁচতে পারবো না। হুইয়ং এর মা মিস বেইকো বুঝতে পারে যে এবারে ওর ছেলেকে টলানো মুশকিলই আছে। এদিকে হংজু সন্ধে 6টা বাজতেই লাফাতে লাফাতে বাড়ি ফিরে আসে, কারণ আজকে ওকে দেখা করতেই হবে। রাস্তায় অ্যাক্সিডেন্ট হতে হতে একটুর জন্য বেঁচে যায়, আর বাঁচায় ওকে হুইয়ং। হুইয়ং তখন বলে, এভাবে ছুটতে ছুটতে আসছো কেন? তখন হংজু বলে, পুরনো কথা আমার মনে পড়ে গেল। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হুইয়ং যখন কাউকে কিছু না বলে ইউএসএ চলে গেছিল, তখন সাংপিল আর হেজি ওরা বেস্ট ফ্রেন্ড বা বন্ধু হওয়া সত্ত্বেও ওরা যতটা না কষ্ট পেয়েছিল, হংজু হঠাৎই ওদের মাঝখানে বসে কাঁদতে লাগে। সাংপিল বলে, তুমি কাঁদছো কেন? হংজু বলে, জানি না, আমার বুকের এই জায়গাটা খুব যন্ত্রণা করছে। আসলে হুইয়ং এর প্রতি ভালোবাসাটা ওর চিরন্তন। হুইয়ং এখানে অপেক্ষা করছিল যে কখন ওর সাথে হংজুর দেখা হবে। হংজু যখন ছুটে ওর কাছে আসছিল তখন তো প্রায় অ্যাক্সিডেন্টই হয়ে যাচ্ছিল। হুইয়ংকে দেখে হংজু অবাক হয়ে যায়, বলে, তুমি এখানে? তুমি কি আমার উপর রাগ করে নেই? হুইয়ং বলে, না, রাগ করে নেই, কারণ আসল বিষয়টা আমি বুঝতে পেরেছি যে দায়িত্ব আর ভালোবাসা আর নিজের প্রতি নিজের দায়িত্ব, নিজের কর্তব্যগুলো অন্য জায়গায়। হংজু এরপর ওকে ধন্যবাদ জানায় আর বলে, তোমাকে আমি সত্যি অনেক অনেক পছন্দ করি। এরপর ওরা দুজনেই একসাথে ঘরে চলে আসে, কারণ হুইয়ং খুব বেশি মোটা পোশাক পরেছিল না, কারণ ও বলে আমরা একসাথে রামেন খাবো। তো এরপরও ঘরে এসে ওকে একটা পাতলা কম্বল দিয়ে দেয়।
কম্বলটা জড়িয়ে হুইয়ং অপেক্ষা করে। দুজনে খুনসুটিতে ভরা সুন্দর একটা মুহূর্ত কাটাতে লাগে। হুইয়ং বলে চলো আমরা এই ফ্লেভারের টপ রামেনগুলো বানিয়ে খেতে থাকি। এরপর হংজু আর হুইয়ং দুজনেই রামেন বানিয়ে খেতে থাকে। দুজনে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করে। দুজনে একসাথে খাওয়া, একসাথে টাইম স্পেন্ড করা, এভাবে দুজনে একসাথে থাকে। এরপর ওরা দুজনেই গল্প করতে শুরু করে। বলে আমি তোমার সাথে আমার জীবনের সেরা মুহূর্তগুলো কাটাতে চাই। আমি ভালো গেম খেলতে পারি না, ভালো গান গাইতে পারি না, অনেক কিছুতেই আমি ভালো নই। তাই আমি ভেবে নিয়েছি এবার থেকে তোমার সাথে খুব সুন্দর মুহূর্তগুলোকে কাটানোর চেষ্টা করব। তখন হংজু হাসতে থাকে আর মুচকে মুচকে বলে তাই তো, তাই যেন হয় সত্যি স্বপ্নটা। আর তখন ওরা হঠাৎ করে দুজনেই চেয়ার উল্টে পড়ে যায়। আর এখানে হুইয়ংয়ের গাড়ির উপর হংজু পড়ে যায়। এরপর ওরা দুজনের ক্লোজ চলে আসে, কিস করার মতন একটা মোমেন্টও চলে আসে। এদিকে দেখি হুইয়ং এর মা মিস বেইক ওদের জন্য ওয়েট করতে থাকে। সেদিন রাত্রে ওরা বাড়ি ফেরে না, কারণ এখানে ওর মা অলরেডি সমস্ত বিষয়টা মাথার মধ্যে ছকে নিয়েছে। উনি সঙ্গে সঙ্গে নিজের লয়ারকে ফোন করে বলে আমি একটা কেস করতে চাই, লস্যুট ফার্মের সাথে যোগাযোগ করো। পরের দিন সকালে হুইয়ং আর হংজু একসাথে ঘর থেকে বেরিয়ে আসে। ওরা দুজনে কাল রাত্রিরে একই সাথে ঘুমিয়ে পড়েছিল। হংজু লজ্জা পেল। হংজু বলে আমি তোমার মায়ের সাথে যাচ্ছি, তুমি চিন্তা করো না। হুইয়ং দেখে যে হংজু এখানে ওর মায়ের পেছন পেছনে যেতে থাকে। হংজুর মা এখানে হংজুকে জিজ্ঞেস করে মিস বেইক যে তুমি আমাকে ফলো করছো কেন, এক্স্যাক্টলি তুমি কি চাও আমার কাছ থেকে? তখন হংজু বলে ম্যাডাম আপনাকে একটা কথা বলি। কি বলে ডাকবো আপনাকে, মা না ম্যাডাম? তো হুইয়ং এর মা মিস বেইক রেগে যায়, বলে এত ন্যাকামো করার কিছু নেই, শুধুমাত্র মিস বেইক বলো। তখন বলে আমি আপনাকে মা হিসাবেই ডাকতে চাই, কারণ আমরা দুজনেই হুইয়ংকে খুব পছন্দ করি। ওর মা যখন বলে তোমাদের তো সম্পর্ক ঠিক ছিল না, এই কথাটা পাত্তা না দিয়ে চলে যায়। পরের ঘটনা দেখতে পাই হুইয়ং এখানে নতুন একটা বিজনেস খোলার কথা ভাবছে। ও ভাবছে যে ব্যবসাটাকে কিভাবে বাড়ানো যায়, তাই জন্য ও অন্য একটা কোম্পানির সাথে কথা বলতে থাকে। তার পরের সিনে দেখি মিস বেইক ওর আঙ্কেলকে বেইককে বলে যে হ্যাঁ আমি এখানে ওকে নিয়ে যাবো, আর তার জন্য আমি একটা টেকনিক ভেবেই নিয়েছি। তারপরে সিন এখানে শিফট করে হচ্ছে হেজির স্কুলে। হেজি এখানে দেখে মিস্টার সনকে স্কুলের বাকি কলিগরা জিজ্ঞেস করে তুমি বিয়ের পর কোথায় হানিমুনে যাবে। মিস্টার সন এটাতে খুব লজ্জা পায়। হেজি বলে যে স্কুলের সকলে হয়তো আমাদের ব্যাপারে জানে না, তো আমাদের কি এখনো লুকিয়ে লুকিয়ে সম্পর্কটা চালিয়ে যাওয়া উচিত? মিস্টার সন বলে হ্যাঁ আমার তো তাই মনে হয়। এরপর কিছু কিছু স্টুডেন্টও ওদের দুজনকে একসাথে দেখে নেয়। সেদিন রাত্রিরেও হংজু আর হুইয়ং একসাথে ঘুমোতে আসে। দেখে যে হংজু এখানে গল্পের বই পড়ছে, তো হুইয়ং ওর দিকে হাঁ করে চেয়ে থাকে। হংজু বলে তুমি আমার দিকে চেয়ে কি দেখছো? তখনও বলে তোমার মনে আছে আগেকার গল্পের কথা? তখন এখানে হংজু মনে করার চেষ্টা করে। যখন ও নিজের পেশা বেছে নিচ্ছিল তখন হংজুর মনে পড়ে যায় যে ও মাঠের মধ্যে এখানে হুইয়ংকে ফুটবল খেলতে দেখে। ফুটবল বা বাস্কেটবল সমস্ত খেলাধুলাতেই হুইয়ং ভালো ছিল, পড়াশোনার পাশাপাশি এগুলি ওর মেন হবি ছিল। হংজু এটা দেখে এক্সাইটেড হয়ে যায়। ও একটা গল্পের বই দেখাবার জন্য লাইব্রেরিতে চলে আসে হুইয়ং এর কাছে। দুজনে ফিসফিস করে কথা বলতে থাকে, কিন্তু ওদের দুজনকে কথা বলতে দেখে বাকি স্কুলের মেয়েরা ভাবে যে হুইয়ং এর চয়েস খারাপ, তাই হংজুর মতন দেখতে একটা মেয়েকেও প্রেম করছে। তো এই কথাটা শুনে দুজনেই লুকিয়ে পড়ে যাতে বাকি লোকেরা ওদের ব্যাপারে আর কোনো রুমার্স ছড়াতে না পারে। হুইয়ংও এখানে হংজুকে যথাসম্ভব প্রোটেক্ট করে। হংজু এটাই ফিল করে যে হুইয়ং সবসময় ওকে প্রোটেক্ট করে গেছে। হুইয়ং ঘুমিয়ে থাকার ভান করছিল। বলে তুমি আমার দিকে তাকিয়ে কি ভাবছো বলো, আমাকে বলবে না তো? এরপর দুজনকে ভালোবাসি বলে দুজনেই শুয়ে পড়ে। পরের দিন সকালে ওদের ঘুম ভাঙে। হংজু এখানে হুইয়ং এর জন্যই ওয়েট করছিল। সকালের দরজা খুলতেই দেখে যে হুইয়ং এর মা ডোসিয়ন এসেছে। মিস বেইক ডোসিয়ন ওর ঘরের ভিতর ঢুকে বলে তোমাকে আমি কিছু কথা বলতে চাই। হংজু বলে আমার ঘরে তো আতিথেয়তা করার মতন কিছু নেই। তো মিস বেইক সেন ডোসিয়ন বলে যে কিছু দরকারও নেই, আমি কিছুক্ষণ পর চলে যাব, শুধু তোমাকে ভিসাটা দিতে এসেছিলাম। আমি চাই যে তুমি আমার ছেলেকে আরও এরকমভাবেই ভালোবাসো। যদি তুমি ওর ব্যাপারে সিরিয়াস হও তো তুমি আমাদের সাথে ইউএসএ চলো। আমি আমার ছেলের ব্যাপারে কেস করেছি, কারণ আমি ওর কোম্পানির বস। ও এরকমভাবে মাঝপথে কোনো কিছু ছেড়ে বেরিয়ে আসতে পারে না। এখানে দেখানো হয় মিস ডোসিয়ন এই কথাগুলোই হুইয়ংকে বলে। হুইয়ং বুঝতে পারে না যে হংজু কি করবে, আর ওরও কি সত্যি সত্যি ইউএসএ ফিরে যাওয়া উচিত। ওর মা তখন বলে তুই হয়তো ভাবছিস তোর বাবার সাথে ডিভোর্সের কারণে আমি ইউএসএতে শিফট করেছি, কিন্তু আসল বিষয় সেটা নয়, ওখানে আমি শিফট সবসময়ই করতে চাইতাম। হংজুকে এরপর দেখি অন্যমনস্ক অবস্থায়। ও
ও নিজের অফিসে যায় কিন্তু অন্যমনস্ক হয়ে থাকে। সমস্ত জায়গার মধ্যেও পুরনো স্মৃতিগুলোকে খুঁজে পায়। ওর কাছে জীবনের অর্থ যেন এক মুহূর্তের মধ্যে হারিয়ে যায়। ভিসা কার্ডটার দিকে তাকিয়েও বুঝতে পারে না কি করা উচিত। এখানে হুইয়ং এর মা ভিসা কার্ড আর কিছু ক্রেডিট কার্ডও ওকে দিয়ে যায়। বলে, তোমার এখানে যা যা দরকার তুমি প্লেনের টিকিট, নিজের শপিং সমস্ত কিছু করে এসো। আমরা সকলে একসাথে থাকবো। কিন্তু এই কোরিয়াতে আমি আমার ছেলেকে ছেড়ে যেতে পারবো না। তাই আমার মনে হয় তোমারও ওখানে শিফট হওয়া উচিত। তুমি যদি ওর ব্যাপারে সত্যি সিরিয়াস হও তাহলে এমনটাই করবে। হংজু এরপর হেজির বাবার সাথে মিস্টার প্রফেসরের সাথে দেখা হয়। প্রফেসরকে বলে, আজকে আমি আপনাকে ট্রিট দিতে চাই। তো এরপর শপিং করতে নিয়ে গিয়ে প্রফেসরকে অনেক কিছু খাবার দাবার এখানে হংজু কিনে দেয়। এরপর প্রফেসরের সাথে একসাথে খাবার খেতে খেতে গল্প করতে করতে বলে, আমি হুইয়ংকে ভালোবাসি। ওর সাথে আমি হয়তো দূরে কোথাও শিফট করতে চাই। প্রথমে প্রফেসর বিষয়টা বুঝতে পারিনি। তারপর যখন জানতে পারে যে হুইয়ংই হচ্ছে ওদের স্কুলের বেস্ট স্টুডেন্ট আর ওনার প্রিয় ছাত্র, তখন উনি অবাক হয়ে যায়। বলে, কি বলছোটা কি? হুইয়ং এর মতন ভালো ছেলে তোমাকে ভালোবাসে? কিন্তু ওই রকমটা কি করে করতে পারে? এখানে কথাটা শুনে ও এক প্রকার হাঁ হয়ে যায়। কথাটা ওর ঠিক হজমও হয় না। প্রফেসর বলে, সত্যি আমি এটা বুঝতে পারছি না। আচ্ছা, তুমি তাহলে আমার সাথে এখন কেন দেখা করতে এসেছো? তুমি হংজুর কাছে যাও। হংজু, ও যদি চলে যায় বিদেশে তাহলে তুমি ওকে আটকাবেই বা কি করে? দেখতে দেখতে সেই দিন চলেও আসে। মিস বেইক ডোসিয়ন চলে যায় বিদেশে আর বলে, আমাদের শীঘ্রই দেখা হবে। এবার হুইয়ং পড়ে যায় টেনশনে। ও হংজুর সাথে কথা বলতে চায়, কিন্তু হংজুর সাথে ওর দেখা হয় না। সেদিন রাত্রিরে হংজু বাড়ি ফিরে এসে মেঝের মধ্যে চুপ করে শুয়ে পড়ে আর কিছু একটা ভাবতে থাকে। হুইয়ং ওকে ফোন করলেও ফোনটা রিসিভ করে না। এদিকে হুইয়ং বুঝতে পারে যে হংজু বাড়িতেই রয়েছে। ও যখন ওর বাড়ির সামনে আসে তখন একবার ভাবে ওর সাথে দেখা করি, কিন্তু তারপর ওরও সাহসে কুলিয়ে ওঠে না। দুজনেই এভাবে ভাবতে থাকে যে আমাদের এক্স্যাক্টলি কি করা উচিত। এর পরের সিনে হেজিকে দেখি। হেজি এখানে মিস্টার সনের জন্য ওয়েট করছিল। পরের দিন সকালে যখন ওরা সকলে একটা কাজে যাচ্ছিল, সকলে স্কুলের সামনেও গটগট করে হেঁটে যায়, কারণ মিস্টার শান সকলের সামনে ওদের রিলেশনটা পাবলিকলি করছিল না। তাই হিল জুতো পরে হেঁটে যাওয়ার কারণে ওর বাবা তো ওকে অনেক বকাবকি করতে থাকে। কিন্তু মিস্টার সন আজকে ডিরেক্টলি প্রফেসরকে বলে দেয়, আমি আপনার মেয়েকে ভালোবাসি। প্রফেসর ওদের সম্পর্কটা অবভিয়াসলি মেনে নেয়, কারণ মিস্টার সন খুবই ভালো একজন মানুষ ছিল। এর পরের সিনে সাংপিলকে দেখতে পাই। সাংপিলের এখানে আমরা দেখি যে আঙ্কেল বেইক খেতে আসে, আর আঙ্কেল বেইকের ক্রাশ মিস বেহেসিউকও খেতে আসে। মিস বেহেসিউককে খেতে এসে দেখে বলে, তুমি চলে যাও না, অন্তত আমি খাচ্ছি, আমাকে একটু কোম্পানি দাও, মানে আমি তোমার সাথে বসতে চাই। তো মিস বেহেসিউক বসতে পারে, বসে বলে যে ঠিক আছে চলো একসাথে একটুখানি ড্রিঙ্ক করা যাক। তো দুজনে একসাথে রাজি না হলো, মন থেকে না চাইলো। মিস হেসিউক বলে, আমরা ছোট বাচ্চাটি নেই, তাই বাচ্চাদের মতন এরকম বিহেভিয়ার করা বন্ধ করো। তারপর এদের কথাবার্তার মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো এক সময় আঙ্কেল বেইকের সাথে হেসিউকও ডেটিং করতো। তার পরের সিন আবারও শিফট করে হুইয়ং আর হংজুর দিকে। হুইয়ং এর সাথে হংজু দেখা করে। এরপর দুজনে পথ চলতে থাকে। তখনও বলে, আমি প্রথম থেকেই জানতাম আজকের বাস্তবটা সত্যি অনেক কঠিন, তবে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার কাছে অনেক দামি। হুইয়ং বলে, তুমি যে ডিসিশনটা নেবে সেটাকেই আমি মেনে নেব। আমি জানি তোমার জন্য এটা খুব কঠিন একটা ডিসিশন। হংজু তখন শুধু বলে, তুমি জানো না, আগামী তোমাকে যতটা না পছন্দ করতাম তার কয়েক হাজার গুণ বেশি আমি তোমাকে আজ পছন্দ করি। কিন্তু হুইয়ং বলে, হ্যাঁ আমি জানি তুমি আমাকে পছন্দ করো। তুমি কি ভাবছো আমি কোনোদিন ফিরে আসবো না? ঠিক একদিন ফিরে আসবো, তবে এই মুহূর্তে ফিরে গেলে আমার হয়তো তাড়াতাড়ি ফিরে আসা হবে না, এটুকুই আমি তোমাকে বলতে পারি। আর এই বইটা রাখো, গ্রেট অ্যাভেন লাভ স্টোরি, বইটা নিয়ে আমাদের অনেক স্মৃতি রয়েছে। তো এটা শুধুমাত্র জুনহোর কথা ভেবে ফেলে দেওয়াটা তোমার ঠিক হয়নি। কথাটা শুনে হংজু একটু ইমোশনাল হয়ে যায়। হংজু কাঁদতে থাকে, তারপর ওকে জড়িয়ে ধরে। দুজনেই এখানে ইমোশনাল হয়ে যায়। দুজনকে সামলানোর চেষ্টা করে এক্স্যাক্টলি ওদের কি করা উচিত। এবার দুজনে শান্তিপূর্ণ মনে সেই রেস্টুরেন্টে খেতে যায় যেখানে ওরা আগে থেকে বলে রেখেছিল যে ওরা ডেট করে। আর ওখানের মালকিন কিছুতেই বিশ্বাস করতে চায় না যে হুইয়ং এর মতন একটা হ্যান্ডসাম ছেলে হংজুকে কি করে প্রেম করতে পারে। তারপরের সিনে হুইয়ং এর বাড়ি ক্রিসমাস ট্রি হংজু আর হুইয়ং দুজনে মিলে সাজায়। দুজনের সুন্দর মুহূর্তগুলো কাটায় আর সেগুলো ক্যামেরা বন্দি করে।
এখানে হংজুর ডিরেক্ট দেওয়া কিছু অ্যানিম মুভি ওরা দেখছিল আর সুন্দর টাইম স্পেন্ড করছিল। সিনেমা দেখতে দেখতে হংজু একটা টাইমে ঘুমিয়ে পড়ে। হুইয়ং ফিল করে এটাই হয়তো ওদের জীবনের কাটানো সেরা মুহূর্ত। ওরা দুজনেই এভাবে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হওয়ার পর হংজু হেজির সাথে গল্প করতে থাকে। হেজিকে বলে যে তুই শিওর যে তুই এরকমটা চাইছিস? তোর কিছু মনে হয় না তোর হয়তো যাওয়া উচিত? ওরা তো চলে যাবে, তুই তাহলে কি করবি? তুই কি ওকে সত্যিই ভালোবাসিস? হংজু তখন বলে এটা কোনো বলার মতন কথা, আমি ওকে প্রচুর ভালোবাসি আর আমি প্রচুর এক্সাইটেডও। তখনও বলে তাহলে তোরা কি সত্যি ব্রেক নিতে চাস সম্পর্ক থেকে? তার পরের সিনে আমরা এখানে দেখি এরা একটা পার্টির আয়োজন করেছে, যে পার্টিতে আগে থেকে হুইয়ং উপস্থিত ছিল। হংজুরও আজকে এর আসার কথা। এখানে হেজি আর মিস্টার সনও রয়েছে। আসলে এই পার্টিটা এক প্রকার বিদায় পার্টি। হুইয়ং চলে যাওয়ার আগে সকলে মিলে একসাথে একটা মিটিং টাইপের করে। আঙ্কেল বেইক আর মিস হেসিওকেও দেখি, এরা দুজনও গল্প করতে করতে ফিরে আসে। আঙ্কেল বেইকের একটু হলেও আশার আলো থেকে যায়, কিন্তু এদিকে হংজু আসে না। হংজু না আসার কারণে হুইয়ং একটু বিরক্ত হয়ে যায়। ও তখন বলে আমি একটু দেখে আসছি ও কেন আসে না। সাংপিল আর হেজি এটা নিয়ে মজা করতে থাকে। তারপর বলে আমরা এলিমেন্টারি স্কুল থেকে প্রচুর ভালো বন্ধু। তারপর এখানে হেজি আর এখানে মিস্টার সনের সুন্দর রোম্যান্টিক কেমিস্ট্রি দেখানো হয়। এদিকে হংজুকে হুইয়ং অনেক মেসেজ করে। ও শুধু বলে যে আমি এখন আসতে পারবো না, তোমরা আমাকে ছাড়া এই কাজ চালাও। এদিকে ওকে বারবার ফোন করতে থাকে, কিন্তু তখন হংজু ওর ফোনের বা SMS এর কোনো রিপ্লাই দেয় না। হুইয়ং এর প্রচন্ড খারাপ লাগে, কারণ এরপরেই ওর চলে যাওয়ার দিন। এরপর মিস্টার সন চলে আসে। মিস্টার সন এসে বলে তুমি জানো আমি ব্লাইন্ড ডেটে গেছিলাম হংজুর সাথে, শুধুমাত্র তোমাকে আর হুইয়ং মানে তোমাদের দুজনকে মেলাবো বলে। তোমাদের সম্পর্কের পেছনে আমিও কিন্তু আছি। তো হুইয়ং এটার জন্য মিস্টার সনকে ধন্যবাদ জানায়। দেখতে দেখতে সেই দিন চলে আসে, যখন সকলে বলে যে হংজু কেন দেখা করতে এলো না, তখন হুইয়ং বলে ছাড়ো, যাওয়ার সময় হয়ে গেছে, কাউকে আমার সঙ্গে যেতে হবে না, আমি একা চলে যেতে পারবো। এদিকে আমরা দেখি সাংপিল থেকে সকলেই প্রচুর মন খারাপ করে থাকে। এদিকে জুনোকে দেখি ও এখানে স্কুলে রাইটিং এর ব্যাপারে ক্লাস নিতে থাকে। তো এটা দেখে হেজিওকে হাত দেখিয়ে থামস আপ করে বলে ভালোই নিচ্ছ, চালিয়ে যাও। যে সমস্ত স্টুডেন্টরা লেখালেখি করতে যায় তাদেরকে জুনো এখানে নিজের লেখা বা লেখার এক্সপিরিয়েন্স দিয়ে হেল্প করতে আসে। নিজের ভালোবাসার গল্প ইনডিরেক্টলি বলে, যেটা নিয়ে স্টুডেন্টরা সকলেই প্রচুর ইন্টারেস্টেড থাকে। বলে আপনার স্যারের প্রেমের ভালোবাসার কথা বা অভিজ্ঞতার কথা শেয়ার করুন। তার পরের সিনে আমরা আবারও হুইয়ংকে দেখি। হুইয়ং এখানে এয়ারপোর্টে হংজুর জন্য ওয়েট করতে থাকে। মনে মনে ভাবে কাশও একবার দেখা করতে আসতো। তার পরের সিনে আমরা এখানে সুন্দর ড্রেস পরা যে মেয়েটিকে দেখি সেটা আর কেউ নয়, হংজু। হংজু হুইয়ং এর সাথে যাওয়ার জন্য প্রিপেয়ার হয়ে এসেছে। তাই জন্য ওর ফেলে রাখা সমস্ত কাজ শেষ করে এসেছে, চিরকালে হুইয়ং এর সাথে একসাথে থাকবে বলে। দুজনের ভালোবাসা এখানেই পরিপূর্ণতা পায়, দুজন দুজনকে জড়িয়ে ধরে। আর এখানেই এই সুন্দর ড্রামাটা কিন্তু শেষ হয়। ওরা দুজনের ভালোবাসা পরিপূর্ণতা পায় আর দুজনেই কিস করতে থাকে। এটাই ওদের ভালোবাসা আর এটাই ওদের ভালোবাসার পরিণতি। তারপরে আমরা একটা এখানে ছোট্ট ঘটনা দেখতে পাই। হংজু যখন স্কুলে বারবার অসুস্থ হতো, যেদিন ওর জল তেষ্টা পেয়েছিল সেই জল তেষ্টা ওর মিটিয়েছিল হুইয়ং, কিন্তু হংজুর হুইয়ং এর কথা কিছুই মনে নেই। তারপর স্কুলে ওরা দুজন দুজনকে আগে থেকেই ভালোবাসতো, মানে দুজনেই এটা ফিল করতে পারিনি, বিশেষত হংজু। ও ভাবতো জুনোকে ভালোবাসে, কিন্তু অনেক আগে থেকেই ও হুইয়ংকে মনে মনে অনেক পছন্দ করত। যতবারই ওকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, এখানে কিন্তু হুইয়ংই বারবার হংজুকে প্রোটেক্ট করেছে। মানে হুইয়ংকে হংজু মনে মনে পছন্দ তো করতো, কিন্তু নিজের ফিলিংসের ব্যাপারে কনফিউজ ছিল। আর এখানে হুইয়ং এর পা ভাঙার কারণও কিন্তু হংজুই ছিল, যেটা আমাদের এখানে ফ্ল্যাশব্যাকের ঘটনার দ্বারা দেখানো হয়। ওদের দুজনের দেখা হওয়া, ওদের দুজনের সম্পর্ক, ওরা দুজনেই একসাথে USA তে শিফট করে। আর এখানেই শেষ হয় এই ড্রামা। তো কেমন লাগলো তোমাদের এই ড্রামা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আর পরবর্তী ড্রামার জন্য আমার চ্যানেলে চোখ রেখো।